যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক মতো আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। একটু ফেসবুকটা ওকে করে আসি। গতদিন লাইভ নিতে নিতে ফেসবুকে 2বার করে কেটে গেছিলো, আজকে যেন এরকম কিছু না হয়। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাকর্ষ অধ্যায়ের 2য় ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং প্রথম ক্লাসটা করছো। আমি প্রথম ক্লাসে কিন্তু অনেকগুলো সূত্র পড়াই দিয়েছিলাম, বলছিলাম 2য় ক্লাসে কিন্তু আমরা ম্যাথ প্রবলেম সলভ করব এবং এই ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে গেলে কিন্তু সূত্রগুলো কাজে লাগবে। তো আশা করি তোমরা সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখছো, তাই তো? তাহলে চলো আজকে আমরা এই অধ্যায়ের বাকি যে কিছু সূত্র আছে ওগুলো আলোচনা করার পরে একেবারে লাস্টে গিয়ে ম্যাথ প্রবলেমগুলো সলভ করা শুরু করব। তো ধরো কোনো একটা টপিক পড়ানোর পরে সেই টপিক রিলেটেড প্রবলেমগুলো সলভ করানো যাইতো, বাট এই অধ্যায়ের প্রবলেমগুলো তেমনি দেখবা বই খুললে বা টেস্ট পেপার বা কম্প্যাক্ট সিরিজের বুক তুমি যদি একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারবা যে এই অধ্যায়ের কোশ্চেনগুলোর মধ্যে ধরো 2টা টপিক 3টা টপিক মিশাই দিয়ে তারপরে কোশ্চেন করা, এক টপিকের হলে ঘ কিন্তু আর এক টপিকের। তো এই কারণে আমি প্রত্যেকটা টপিকের সূত্রগুলো আগে একটু তোমাদের আলোচনা করে দেখাই দিই, কোন কোন সূত্রগুলো আমাদের ম্যাথ করতে লাগবে। তারপরে আমরা ম্যাথ প্রবলেম যখন সলভ করবো তুমি দেখবা সুন্দর করে বুঝে গেছো সব কিছু। তো চলো আমরা আজকে যেটা দেখবো প্রথমে সেটা হচ্ছে মুক্তিবেগ। ঠিক আছে, গত ক্লাসে আমরা বিভব শক্তি পর্যন্ত দেখছিলাম, তাই না? বিভব এবং বিভব শক্তি পর্যন্ত দেখছিলাম। তাহলে আজকে আসো মুক্তিবেগ। মুক্তিবেগ, দেখো মুক্তিবেগ হচ্ছে সেই বেগ কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আমি যে বেগে নিক্ষেপ করলে সে আর পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে জীবনও ফিরে আসবে না, একেবারে চিরতরে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে, সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। আমরা এখন এই মুক্তিবেগের মানটা হিসাব করতে চাই। তো চলো দেখি মুক্তিবেগের মানটা কিভাবে হিসাব করা যায়। ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর ভর এম, এটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা। তাহলে এই মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমার বাইরে যে দূরত্ব সেটা হচ্ছে অসীম দূরত্ব। এখন তুমি কিছু ভরকে, ধরো এম পরিমাণ ভর, এম পরিমাণ ভরের একটা বস্তু, এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করবা। তো তুমি ধরো বেগ দিয়ে নিক্ষেপ করলা, বেগ দিয়ে নিক্ষেপ করলে কি হবে, উপরে যাবে, বেগ কমবে, একসময় বেগ 0 হবে, তারপর আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে। কেন এই পয়েন্টে গিয়ে কেন বেগ 0 হবে? কারণ বস্তুটা যত উপরের দিকে উঠবে পৃথিবী তো তাকে নিচের দিকে টানবে, তাহলে বল কিন্তু নিচের দিকে, বস্তু যাচ্ছে উপরের দিকে, এই কারণে মন্দন হবে। ঠিক আছে, উপরে উঠলে মন্দন হবে, উপর থেকে যদি পড়তো তাহলে ত্বরণ হতো। তবে মন্দন হইতে থাকবে, গতির মানে বলের বিপরীতে যাচ্ছে, যেদিকে বল তার বিপরীতে যাচ্ছে, তাহলে বেগ কমবে কমবে কমবে, 0 হবে। বেগ যখন 0 হবে আর তো উপরে যাওয়ার কোনো অপশন নাই, তাহলে বেগ 0 হলে তখন আবার নিচে নেমে চলে আসবে। কথা কি বুঝতে পারছো? তুমি যদি বেগের মান আরেকটু বাড়ায় দাও, ধরো আরও বেশি বেগ দিয়ে নিক্ষেপ করলাম, তাহলে কি হবে, আরও বেশি উপরে যাবে, বেগ 0 হবে, তারপরে আবার ফিরে আসবে। এভাবে বেগের মান বাড়াতে 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 এমন একটা বেগে নিক্ষেপ করলা, কি হলো, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে গেল, মানে কোনো মতে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে গেল। ধরো এটা হচ্ছে বর্ডার, কোনো মতে বর্ডারটা পার হইল, পার হওয়ার পরে এইখানে গিয়ে তার বেগ শূন্য হইল, তাহলে এবার কিন্তু আর ফেরত আসবে না, কারণ এবার তো একেবারে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে গেছে, আর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে তো পৃথিবীর আকর্ষণ নাই, তাহলে আকর্ষণ করে যে ওই বস্তুটাকে ফেরত নিয়ে আসবে এটা কিন্তু আর হবে না। তো এইভাবে তুমি বেগ বাড়াইতে বাড়াইতে যে পরিমাণ বেগে তুমি নিক্ষেপ করলে, মানে ন্যূনতম যে পরিমাণ বেগে, ন্যূনতম যে পরিমাণ বেগে তুমি নিক্ষেপ করলে বস্তু চিরতরে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে ধরো আমি বস্তুটাকে ভি বেগে নিক্ষেপ করলাম, যাচ্ছে 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 মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গেল, এই পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেল 0, একেবারে জাস্ট বর্ডারটা পার হবে, পার হওয়ার পরে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা পার হবে, পার হওয়ার পরে বেগ হবে 0। কথা কি বুঝছো? ক্লিয়ার? তো মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যে বেগ 0 হতে হবে কেন? বেগ থাকতে পারে না? হ্যাঁ ভাই, বেগ থাকতে পারে, কিন্তু বেগ যদি থাকে, সে বেগ যদি থাকে তখন যে বেগে আমি নিক্ষেপ করব সেইটা তো মুক্তিবেগ না, সেটা তো মুক্তিবেগের বেশি বেগ, সেটা তো মুক্তিবেগের চেয়েও বেশি বেগ। আমাদের বলছে এমন ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে জাস্ট মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে যাবে, তাহলে বাইরে যাওয়ার পরে আর বেগ থাকার দরকার নেই, জাস্ট কোনো মতে বর্ডার পার হবে, তাহলে সেই বেগটা হচ্ছে মুক্তিবেগ। আমি মুক্তিবেগের বেশি বেগে নিক্ষেপ করতে পারি পারি,
মুক্তিবেগের যা মান তার চেয়ে বেশি বেগে নিক্ষেপ করতে পারি এখান থেকে, কিন্তু তখন কি হবে, নিক্ষেপ করলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে অসীমে গিয়েও তার একটা বেগ থাকবে, এবং ওই বেগ নিয়ে বেগ আর কমবে না, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে গিয়ে যে বেগ থাকবে ওই বেগ নিয়ে সে আজীবন চলতে থাকবে। ঠিক আছে, কথা কি বুঝছো? এইবার তাহলে আমরা এই মুক্তিবেগের মানটা হিসাব করে বের করতে চাই। তাহলে দেখো এই যে বস্তুটা, এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে, ফলে তার বেগটা কমতেছে। কেন? কারণ পৃথিবী তাকে মহাকর্ষ বলে নিচের দিকে টানতেছে, মহাকর্ষ বলে নিচের দিকে টানতেছে, যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে খুবই ক্ষুদ্র একটা সরণ নিলাম আমরা, ডি আর। কোত্থেকে কোথায় গেছে? আর থেকে অসীমে। দেখো ভূপৃষ্ঠে ছিল, দেন ক্ষেত্রের বাইরে চলে গেছে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে গেছে। তাহলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরের দূরত্ব হচ্ছে অসীম দূরত্ব। তাহলে ছিল কোথায়? আর এ, চলে গেছে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে অর্থাৎ অসীমে। তাহলে আর থেকে কোথায়? অসীমে, আর থেকে অসীমে। তাহলে আমরা এখন এখান থেকে এই মুক্তিবেগ ভি বের করতে চাই। ভি যদি মুক্তিবেগ হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভিই এস্কেপ ভেলোসিটি। এইটা এবার আমরা হিসাব নিকাশ করে বের করব। কিভাবে বের করতে পারি? কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। দেখো বস্তুর বেগ ছিল ভিই, বেগ হয়ে গেছে 0, তাহলে গতিশক্তির পরিবর্তন হয়ে গেছে না, বেগ কমে গেছে না? তাহলে বেগ কমে গেছে কেন? বাধাজনিত বলের কারণে। ঠিক আছে, গতির বিপরীত দিকে বল দেওয়া হয়েছে। যেমন একটা গাড়ি, ধরো একটা গাড়ি চলতেছে, গাড়িটা থেমে গেল, কেন থেমে গেল? ব্রেকজনিত বলের কারণে, বাধাজনিত বলের কারণে কি হয়? বেগ কমে থেমে যায়। ঠিক তেমনি বস্তুকে কত বেগে নিক্ষেপ করছো? ভিই বেগে। বস্তু উপরের দিকে যাচ্ছে, বেগ কমতেছে কমতেছে কমতেছে, অসীমে গিয়ে বেগ কত হয়েছে? 0। বেগ কেন কম হয়েছে? কেন 0 হয়ে গেছে? কারণ গতির বিপরীত দিকে বল কাজ করছে। দেখো গতি যেদিকে তার বিপরীত দিকে মহাকর্ষ বল দিয়ে পৃথিবী তাকে টানতেছে। তাহলে এটা এফ, এটা ডিআর। তাহলে আমরা এই বল দ্বারা কৃত কাজ, এই কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। তোমাদের ইমন ভাইয়া শিখাইছে না কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, যে কৃত কাজ, এই কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন ডেল ইকে, অর্থাৎ সামেশন অফ ওয়ার্ক ইকুয়াল টু ডেল ইকে। চলো তো দেখি সামেশন অফ ওয়ার্ক। এই যে একটা বল আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল, আর কোনো বল নেই। বাতাসের বাধা টাধা থাকলে আরও একটা বল থাকতো, কিন্তু এই বায়ুমণ্ডলে কোনো বাতাসের বাধাজনিত বল নেই। তাহলে একটাই বল, এফ ডিআর। এফ ডিআর মধ্যবর্তী কোণ কজ 180, এফ যেদিকে ডিআর তার বিপরীতে, কজ 180। অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। কেন? কারণ এই এফ তো পরিবর্তনশীল বল। এফ ইকুয়াল টু কি? মহাকর্ষ বল, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা তো পরিবর্তনশীল বল, এফ এর মানটা আর এর উপর ডিপেন্ড করে। তাহলে পরিবর্তনশীল বলের জন্য ইন্টিগ্রেশন, লিমিট আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি মানে 0² আদি বেগ মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ। সবসময় গতিশক্তির পরিবর্তন বের করতে গেলে গতিশক্তির পরিবর্তন শেষ থেকে আদি। তাহলে হাফ এম 0² মাইনাস হাফ এম ভিই স্কোয়ার। তাহলে হাফ এম 0² মাইনাস ভিই স্কোয়ার। বোঝা গেছে? এবার এই এফ ইকুয়াল টু জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর কজ 180 মাইনাস আর টু ইনফিনিটি। এবার মাইনাস হাফ এম ভিই স্কোয়ার, মাইনাস মাইনাস বাদ, জি বড় এম ছোট এম বাইরে গেল, আর টু দি পাওয়ার -2 ডিআর। ঠিক আছে, এটা কি আর টু দি পাওয়ার -2 ডিআর। একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আর টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, একে ইন্টিগ্রেশন করলে বুঝতে পারতেছো তো এগুলা। তারপরে লিমিট কত? লিমিট হচ্ছে আর থেকে ইনফিনিটি। আর এই পাশে মাইনাস তো কাটা গেলে হাফ এম ভিই স্কোয়ার। এই এম আর এম কেটে দিতে পারো, আমাদের কিন্তু এই ভিই এর মানটা বের করতে হবে। তাহলে আর টু দি পাওয়ার -1 আর নিচে -1, তাহলে এখানে হচ্ছে -1 ডিভাইডেড বাই আর, -1 ডিভাইডেড বাই আর, আর টু ইনফিনিটি জি এম ইকুয়াল টু ভিই স্কোয়ার বাই 2। মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, মাইনাস জি এম 1 বাই ইনফিনিটি -1 বাই আর ভিই স্কোয়ার বাই 2। 1 বাই ইনফিনিটি 0, তাহলে এটা যদি 0 হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে জি এম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ভিই স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে ভিই স্কোয়ার এটা ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই আর। তাহলে অতএব মুক্তিবেগ ভিই ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর। মুক্তিবেগ ভিই এটা ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই আর, মুক্তিবেগের সূত্র।
বুঝতে পেরেছ? দেখো মুক্তিবেগের সূত্রটা আমরা কিভাবে বের করলাম, যে বিই ইকুয়াল টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। কিভাবে বের করছি? কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, এই সূত্রটা কাজে লাগিয়ে। এইবার দেখো যে কথাটা এখানে বলা দরকার, বলতে চাই আসলে, আমরা ইন্টিগ্রেশন করে একেবারে মেইন প্রসেসে বের করছি। এই অধ্যায়ের তুমি টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খোলার পরে দেখতে পারবা ম্যাথে ম্যাথে ইন্টিগ্রেশন করা, এবং গ ঘয়ের উত্তর এক একটা ম্যাথ এত বড় বড়। ঠিক আছে, বিভিন্ন বইতেও দেখবা বা কোশ্চেন ব্যাংকেও দেখবা কিছু কিছু ম্যাথে খুব বড় বড় করে ইন্টিগ্রেশন করে দিয়ে করা আছে। কি ইন্টিগ্রেশন? এই যে এই টাইপের ইন্টিগ্রেশন। ঠিক আছে, কৃতকাজ গতিশক্তির পরিবর্তন কাজে লাগানো হয়েছে, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, তাহলে ইন্টিগ্রেশন করে করতে হবে। এবার আমাদের মোটো কি শোনো, আমরা এত বড় করে করব না। ঠিক আছে, ওদের সাথে আমাদের পার্থক্য এখানে, ওরা অনেক বড় বড় করে করছে, ইন্টিগ্রেশন করে করছে, আমাদের মোটো হচ্ছে নো ইন্টিগ্রেশন। মহাকর্ষ অধ্যায়ের কোনো ম্যাথ করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যে ভাই ইন্টিগ্রেশন ছাড়া আপনি পারলে এটা প্রমাণ করে দিতে পারবেন? হ্যাঁ পারবো, খুব সহজে প্রমাণ করে দিতে পারবো। ইন্টিগ্রেশন ছাড়া খুব সহজে এটা আমি প্রমাণ করে দিতে পারবো। এবং আমরা ম্যাথ যখন করব, আমরা চেষ্টা করব ওই কনসেপ্টটা কাজে লাগানোর। কি? শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, খুবই মনে করো যে কার্যকরী একটা অস্ত্র। তো এইটা যদি আমার জানা থাকে, তাহলে আমি উইদাউট ইন্টিগ্রেশন এই মহাকর্ষ অধ্যায়ের যত জটিল ম্যাথই হোক আমি সুন্দর করে করে ফেলতে পারবো। আমি তোমাকে দেখাই, এই যে আমি মুক্তিবেগের রাশিমালাটা বের করলাম, এটা তোমাকে আমি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে একটু করে দেখাই। দেখো কত সহজ। অর শক্তির সংরক্ষণশীলতা দিয়ে, এটা শুধু মুক্তিবেগের প্রমাণ করতে লাগতেছে তা না, এটা কিন্তু ম্যাথ করতে গেলেও কনসেপ্টটা লাগবে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা দিয়ে। আচ্ছা, যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা কি? যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুব থাকবে, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় ধ্রুব। পৃথিবী ব্যাসার্ধ আর, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের সীমা, তাহলে এর বাইরে অসীম। তাহলে ধরো বস্তুটা ভূপৃষ্ঠে আছে, এখানে আছে এম ভরের বস্তুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, অসীম এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে বস্তু এখান থেকে অসীমে যাবে, বস্তু এখান থেকে অসীমে যাবে, এই পয়েন্টে যাবে, এই পয়েন্টে বেগ ভি হচ্ছে 0। তাহলে এবার আসো, এ বিন্দুর শক্তি সমান সমান বি বিন্দুর শক্তি, কারণ আমরা জানি যান্ত্রিক শক্তির নিত্যতা, শক্তির সংরক্ষণশীলতা, এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। পৃথিবীর ভর এম, গ্রহের ভর এম। এবার আসো সবাই বোর্ডে দেখো, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তির সূত্র কি? মাইনাস জি এম এম বাই আর। খাতায় আছে, তোমার খাতায় আছে, গত ক্লাসে লিখছি। ভূপৃষ্ঠের বিভব, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব ব্যাসার্ধ আর, তাহলে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। বিভব, এখানে ভর কত আছে? এম, তাহলে বিভবের সাথে ভর গুণ, তাহলে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। এখানে গতিশক্তি, তুমি এখান থেকে নিক্ষেপ করবা, এমন বেগে নিক্ষেপ করবা আর জন্য ফেরত না আসে, তাহলে বেগ আছে, সেই বেগ মুক্তি বেগ। তাহলে গতিশক্তি কত? গতিশক্তি হাফ এম ভিই স্কোয়ার। ঠিক আছে, এইবার অসীমে যাবে, এখানে অসীমে যাওয়ার পরে বেগ শূন্য, তাহলে বেগ যদি শূন্য হয় তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার 0, আর অসীমে চলে গেছে, তাহলে বিভব শক্তি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে অসীমের দূরত্ব কত? ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এবার আসো, হাফ এম ভিই স্কোয়ার এইটা ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর। এবার এই এম আর এম কাটাকাটি, তাহলে ভিই স্কোয়ার এটা ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই আর। তাহলে অতএব ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। আসছে? পাইছি একই জিনিস। এবার বলো 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 বলো, ইন্টিগ্রেশন লাগছে? ইন্টিগ্রেশন লাগে না, বোঝা গেছে? এবার দেখো আর একটা কনসেপ্ট দিয়ে করাবো, অর শক্তি ঋণাত্মক কনসেপ্ট। এটা সবাই বুঝবে না বা সবাই জানে না, কিন্তু খুব মজার একটা কনসেপ্ট। ঠিক আছে, বুঝবে সবাই, বুঝাইলে তো সবাই বুঝবে। শক্তি ঋণাত্মক কনসেপ্ট দিয়ে, ধরো কোনো বস্তুর শক্তি ঋণাত্মক, এইটা বলতে তুমি কি বুঝো? কোনো বস্তুর শক্তি ঋণাত্মক বলতে আমরা বুঝি সেই বস্তুটা কোনো না কোনো একটা ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। যেমন আমি, যেমন তুমি, যেমন এই কলমটা।
আমি যদি বলি কলমের শক্তি কত বা তোমার শক্তি কত, তাহলে তোমার শক্তি হচ্ছে, তোমার কোনো গতিশক্তি নেই, বেগ 0, তাহলে তোমার সমস্ত শক্তি বিভব শক্তি মাইনাস GMM/r। তাহলে তোমার শক্তি ঋণাত্মক, তোমার শক্তি ঋণাত্মক, তুমি আবদ্ধ। কোথায় আবদ্ধ? পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে তুমি আবদ্ধ। তুমি চাইলে পৃথিবী থেকে মুক্ত হয়ে চলে যাইতে পারবা। তুমি যদি বলো না ভাই, কে বলছে আমি আবদ্ধ, আমি মুক্ত, আমি স্বাধীন, তো যাও তো দেখি পৃথিবী ছেড়ে চলে যাও, যাও দেখি একটু লাভ দাও। ধরো বাসার ছাদে গেলা, ছাদে গিয়ে এরকমভাবে একটু লাভ দিলা, লাভ দিয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাও তো দেখি কেমন পারো। পারবা? পারবা না। তাহলে তুমি কিন্তু স্বাধীন না, ঠিক আছে? তুমি কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ, এই কারণে তোমার শক্তি ঋণাত্মক, ঠিক আছে? আবার ছাদের কিনারায় গিয়ে লাভ দিও না, কিনারায় গিয়ে লাভ দিলে কিন্তু আবার স্বাধীন হয়ে যাবা। ধরো কিনারায় গিয়ে লাভ দিয়ে পড়লা, ঠিক আছে, তখন কিন্তু আবার স্বাধীন হয়ে যাবা। তো কিনারায় গিয়ে লাভ দেওয়া যাবে না। তুমি যদি একটু লাভ দিয়ে চিন্তা করো আমি পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র বাইরে চলে যাব, ঠিক আছে, এটা কিন্তু সম্ভব হচ্ছে না, তাই না? তুমি আবার কিন্তু পড়বা, মাটিতেই পড়বা। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? তুমি কিন্তু পরাধীন হচ্ছ। এইবার দেখো কেন আসলে। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। তাহলে এই যে পৃথিবী পৃষ্ঠের উপর একটা বস্তু, কত ভরের বস্তু? m ভরের বস্তু, পৃথিবীর ব্যাসার্ধ r। এবার এই যে বস্তুটা আছে, আমি যদি এই বস্তুটার শক্তি চিন্তা করি, দেখো ওর কিন্তু কোনো বেগ নেই। এই যে এই বস্তুটা, এই বস্তুটার ধরো এটা চিন্তা করো, এটা চিন্তা করো যে এটা হচ্ছে অনন্ত জলিল, ঠিক আছে? আচ্ছা, অনন্ত জলিলের খোঁজ খবর নাই কেন? অনন্ত জলিলটা এখন দেখা যায় না কেন? হারিয়ে গেছে নাকি? ধরো এটা হচ্ছে অনন্ত জলিল। এই অনন্ত জলিলের বিভব শক্তি কত বা শক্তি কত? দেখো বেগ নেই, ঠিক আছে? তাহলে তার শক্তি, মোট শক্তি, তাহলে তার মোট শক্তি হচ্ছে ই হচ্ছে ইপি, এবং সেটা মাইনাস GMM/r, এটা হচ্ছে তার মোট শক্তি। এবার যেহেতু তার মোট শক্তি ঋণাত্মক, দেখো ঋণাত্মক, তার মানে সে ক্ষেত্রে আবদ্ধ। এখন আমি যদি তারে মুক্ত করতে চাই, আমি চাই এই ঝামেলা পৃথিবী থেকে চলে যাক, তাহলে আমি কি করবো? ওরা একটা রকেটের মধ্যে তুলবো, তুলে পিছনে আগুন লাগাই দিব, ঠিক আছে, দিয়ে ছোটায় বের করে দিব। তাহলে একে আমি এই যে ভি বেগ দিয়ে ছুড়ে দিব আর কি, ভি বেগ মানে ভিই বেগ দিয়ে ছুড়ে দিব, যেন চলে যায় আর যেন ফেরত না আসে। কথা কি বুঝছো? তাহলে আমি বেগ দিলাম, তাহলে বেগ দেওয়া মানে কি? গতিশক্তি দিলাম। শক্তি আছে কত? ঋণাত্মক। শক্তি কি আছে? ঋণাত্মক। শক্তি ঋণাত্মক মানে ক্ষেত্রে আবদ্ধ। যদি কোনোভাবে তুমি তার শক্তি ধনাত্মক করতে পারো, ঠিক আছে, বা অ্যাটলিস্ট অঋণাত্মক করতে পারো, তাহলে সে মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে মুক্ত হয়ে যাবে। যতক্ষণ তার শক্তির লেভেল মাইনাস থাকবে, ঠিক আছে, যতক্ষণ শক্তিতে মাইনাসের কলঙ্ক থাকবে ততক্ষণ সে ক্ষেত্রে আবদ্ধ। মাইনাস যদি না থাকে, অ্যাটলিস্ট 0 হোক, মানে অঋণাত্মক হোক, 0 মানে অঋণাত্মক, ঋণাত্মক না, 0 হোক, নয়তো ধনাত্মক হোক। ধনাত্মক হলে তো মুক্ত হয়ে উড়ে চলে যাবে, আর যদি 0 হয় তাহলে অ্যাটলিস্ট ক্ষেত্র থেকে মুক্ত হবে। আমি চাই তারে অ্যাটলিস্ট ক্ষেত্র থেকে মুক্ত করতে, তাহলে তার শক্তি ঋণাত্মক রাখা যাবে না। তো শক্তি আছে কত? শক্তি আছে মাইনাস GMM/r, এটা হচ্ছে শক্তি ঋণাত্মক। এবার তারে আরো কিছু শক্তি দিলাম, আমি আরো কিছু শক্তি দিলাম, শক্তি কাইনেটিক এনার্জি দিলাম, ওই যে বেগ দিলাম না, তো বেগ দেওয়া মানে কি? কাইনেটিক এনার্জি, ইকে শক্তি দিলাম। তাহলে শক্তি দিলাম ইকে, এটার সাথে এটা যোগ হবে, ধরো -5 আছে, আমি +5 দিলাম, দিয়ে 0 হবে, 0 হলেই মুক্ত। ধরো তুমি এসে বললা ভাই আমার শক্তি -100, তাহলে আমি বুঝে যাব তোমার +100 দিলে তোমার শক্তি 0 হবে, তাহলে তুমি ক্ষেত্র থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে তোমাকে প্লাস কিছু শক্তি দিতে হবে, তো গতিশক্তি তো প্লাস শক্তি, তাহলে মাইনাসের সাথে প্লাস গতিশক্তি যোগ হবে, যোগ হয়ে কি হইতে হবে? অ্যাটলিস্ট কি হইতে হবে মুক্ত হওয়ার জন্য? 0 হইতে হবে। তাহলে এবার আসো দেখো, -GMM/r ঋণাত্মক শক্তি ছিল, গতিশক্তি ধনাত্মক শক্তি দিলাম, 12 mve² = 0। এইবার 12 mve² এটা ইকুয়াল টু GMM/r, m কাটাকাটি, তাহলে অতএব VE = 2GM/r, তার রুট। বোঝা গেছে? দেখো মুক্তিবেগের সূত্র আসছে কিনা। তাহলে তুমি এইভাবেও চাইলে করতে পারো। শক্তি ঋণাত্মক এই কনসেপ্টটাও মাথায় রেখো, অনেক সময় বিভিন্ন সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করতে গেলে এই কনসেপ্টটুকু কিন্তু লাগবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এবার কারো কোনো যদি প্রশ্ন থাকে বলো। রিক্যাপ বাদে কোনো প্রশ্ন থাকলে বলো, রিক্যাপ বাদ দিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো।
গুড, ভেরি গুড। কোনো বস্তুর শক্তি ঋণাত্মক মানে ক্ষেত্র আবদ্ধ, তাহলে ঋণাত্মককে অ্যাটলিস্ট জিরো বানাও, তাহলে প্লাস কিছু শক্তি দাও, দিয়ে জিরো বানাও, অঋণাত্মক বানাও, ক্ষেত্র থেকে মুক্ত। প্লাস শক্তি কেমনে দিবা? গতি শক্তি দিয়ে, হাফ এম ভিই স্কোয়ার। এবার এম এম কাটাকাটি গেল, তাহলে ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm/r। মুক্তিবেগের আমরা সূত্র পাইলাম একটা, ঠিক আছে? মুক্তিবেগের সূত্র ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm/r, মুক্তিবেগের সূত্র। এটার একটু সম্মান দিয়ে বক্স করে ফেলি আমরা। এবার দেখো এইখান থেকে আমরা আরও কয়েকটা সূত্র আনতে পারি। ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm/r, রুট ওভার 2gm, এম ইকুয়াল টু ভাই রো ভি ডিভাইডেড বাই আর। তো এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর, ভর এম, তার আয়তন ভি, সেই ভি, রুট ওভার 2g রো ভি মানে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে আর কিউব, আর কাটাকাটি করে উপরে আর স্কোয়ার, তার আবার রুট করলে আর। এবার রুট ওভার 4 দুগুণে 8/3 জি রো পাই। তাহলে এটা হচ্ছে মুক্তিবেগের আরেকটা সূত্র ভিই। এটা হচ্ছে মুক্তিবেগের আরেকটা সূত্র ভিই। বোঝা গেছে? দেখছো আরো একটা কত সুন্দর সূত্র। এবার আরো একটা সূত্র আছে, ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm/r। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু gm/r স্কোয়ার, তাই না? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, ভূপৃষ্ঠের জি ইকুয়াল টু gm/r স্কোয়ার। তাহলে যেখানেই দেখবা জিএম, বড় জি বড় এম, সেখানেই চোখ বন্ধ করে জি আর স্কোয়ার বসাই দিবা, সুন্দর আর একটা সূত্র চলে আসবে। তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে মুক্তিবেগের সূত্র ভিই ইকুয়াল টু রুট ওভার 2gr। ঠিক আছে? কয়টা পাইলাম সূত্র? 3টা। সুন্দর করে সূত্রগুলো মুখস্থ করতে হবে ম্যাথ করার জন্য। সূত্র খুবই সুন্দর, কোনো আপত্তি নাই, সূত্র দেখতে সুন্দর লাগতেছে। এইবার দাও একটু তোমাদের মাথা ঘোরাই দিই, ঠিক আছে? এবার একটু মাথা ঘোরাই দিই। দেখো এই সূত্রে ভালো করে দেখো, আর কোথায়? নিচে মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক। এই সূত্র অনুযায়ী মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সূত্র অনুযায়ী মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক শুধুমাত্র সমানুপাতিক। এই সূত্র অনুযায়ী মুক্তিবেগের সাথে আর এর সম্পর্ক, ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? বলো, পাগল হইতে আর বাকি আছে কিছু? ভাই এটা কি করলেন আপনি? ব্যাসার্ধের সাথে মুক্তিবেগের সম্পর্ক, এটা কি হইল? এটা এক সম্পর্ক কয়টা হইল? 3টা হয়ে গেল। ঠিক আছে? মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, শুধু সমানুপাতিক, আবার বর্গমূলের সমানুপাতিক। ভাই এটা কেন? এটাই তো প্রশ্ন, এটা আবার কেন হইল? এবার বলো কোনটা ঠিক কোনটা ভুল, নাকি সবগুলাই ঠিক? বলো, ঠিক আছে? বলো কোনটা ঠিক কোনটা ভুল, নাকি সবগুলাই ঠিক? উত্তর হচ্ছে সবগুলাই ঠিক। ঠিক আছে? এবার কথা হচ্ছে কোনটা কখন ঠিক সেটা সুন্দর করে বুঝতে হবে, যে কোনটা কখন ঠিক। দেখো যদি গ্রহ ফিক্সড হয়, ধরো গ্রহ ফিক্সড, আমি তোমারে বললাম পৃথিবী, এখানে অন্য কোনো গ্রহের কথা আসবে না, পৃথিবী বলে দিছি। তাহলে পৃথিবী গ্রহ ফিক্সড করে দিছি, দিয়ে বললাম এবার পৃথিবীর কি সব জায়গা থেকে বস্তুর মুক্তিবেগের মান সমান? উত্তর হচ্ছে না, পৃথিবীর সব জায়গা থেকে মুক্তিবেগের মান সমান না। গ্রহ ফিক্সড, এই সূত্র ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm/r। 2 কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, গ্রহ ফিক্সড মানে এমও কনস্ট্যান্ট। বোঝা গেছে? গ্রহ ফিক্সড মানে এম কনস্ট্যান্ট, গ্রহ আলাদা আলাদা হলে এম আলাদা আলাদা। তাহলে গ্রহ ফিক্সড মানে এমও কনস্ট্যান্ট, তখন ভিই এর সাথে আর এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক তখন। তাহলে গ্রহ ফিক্সড থাকলে এইটা, অর্থাৎ যেখানে আর এর মানটা কম সেখানে মুক্তিবেগের মানটা বেশি, যেখানে আর এর মানটা বেশি সেখানে মুক্তিবেগের মানটা কম। বুঝতে পারছো? আচ্ছা তুমি আমার একটু কমন সেন্স খাটে বলো তো, পৃথিবীর ব্যাসার্ধের মানটা মানে কেন্দ্র থেকে দূরত্বের মানটা, কমেন্ট করবা হ্যাঁ, কেন্দ্র থেকে দূরত্বের মানটা সমতলে, বলো ভূপৃষ্ঠে সমতলে বেশি নাকি এভারেস্টের চূড়ায় বেশি? বলো, নাকি এভারেস্টের চূড়ায় বেশি? বলো, পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর এর মানটা সমতলে বেশি নাকি এভারেস্টের চূড়ায় বেশি? অবশ্যই এভারেস্টের চূড়ায় বেশি না, তাই না?
অথবা ধরো এভারেস্টের চূড়া বা বুর্জ খলিফার উপরে উঠে, ধরো বুর্জ খলিফার উপরে সমতলে হইলে আর এর মান যা, চিন্তা করো সমতলে হইলে ধরো এইটা হচ্ছে বুর্জ খলিফা, তাহলে সমতলে আর এর মান এইটা, আর বুর্জ খলিফার উপরে তখন আর এর মান আর প্লাস এইচ আরও বেশি, বুঝছো, আর প্লাস এইচ আরও বেশি। ঠিক আছে, তাহলে যখন সমতল থেকে কোনো বস্তুকে আমি নিক্ষেপ করব, এই পয়েন্ট থেকে মুক্তি বেগ হবে √2gm/r। আর যখন বুর্জ খলিফার উপর থেকে উঠে নিক্ষেপ করব তখন মুক্তি বেগ হবে √2gm/r+h। তাহলে এখানে আর এর মান কম, এখানে আর এর মান বেশি না, তাহলে আর এর মান কম মুক্তিবেগের মান বেশি, আর এর মান বেশি মুক্তিবেগের মান হবে কম। স্বাভাবিক, একজন সমতল থেকে এখান থেকে নিক্ষেপ করতেছে পাদবিন্দু থেকে, আর একজন বুর্জ খলিফার উপরে অলরেডি বসে আছে, তাহলে সে আরো উপরে উঠে গেছে না, উপরে উঠে বসে আছে, ওইখান থেকে ছুড়ে দিবে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রে বাইরে চলে যাবে, তো এখানে তো বেগ কম লাগবে, এখানে তো বেগ কম লাগবে। আর এ তো আরো নিচে আছে, এখান থেকে যখন ছুটবে, নিচ থেকে যখন সমতল থেকে বা ভূপৃষ্ঠ থেকে যখন ছুটবে তখন তো আরো বেশি বেগ দিয়ে ছুটতে হবে রে ভাই, তাই না? অলরেডি উপরে উঠে নিয়ে ছুটতেছো, ঠিক আছে, আর ভূমি থেকে ছুটতেছো, তাই না? বোঝা গেছে? মাথায় ঢুকছে? তাহলে গ্রহ ফিক্সড হলে আর এর সাথে বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। ওকে, ডান। এইবার মনে করো গ্রহ ফিক্সড নয়, গ্রহ ভিন্ন ভিন্ন, গ্রহ গ্রহ ভিন্ন ভিন্ন, গ্রহ ভিন্ন ভিন্ন, গ্রহ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তাদের ভর আলাদা। এবার ভরকে ভাঙছি কোথায়? এখানে m = ρv, রো 4/3πr³ দিয়ে এই সূত্রটা পাইছি। তাহলে VE = গ্রহ ভিন্ন ভিন্ন হলে সূত্র এটা √8/3 0 পাই। দেখো গ্রহ যদি আলাদা আলাদা হয় তাহলে তার ব্যাসার্ধ আলাদা আলাদা হবে, এই যে ব্যাসার্ধের মানটা আলাদা আলাদা হবে, আর এই ঘনত্বের মানটা আলাদা আলাদা হবে। আর সবাই কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। তাহলে মুক্তিবেগে ভিই হবে আর এবং √ρ এর সমানুপাতিক। ওই যে গত ক্লাসে অভিকর্ষ ত্বরণ পড়াইছিলাম না, ভিন্ন ভিন্ন গ্রহ হলে অভিকর্ষ ত্বরণ কেমন হবে, ঠিক তেমনি রে ভাই। তাহলে আমি যদি এবার তোমারে বলি বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, বুধ গ্রহ, পৃথিবী গ্রহ, মঙ্গল গ্রহ, কোন গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগের মান ভাই বেশি? তুমি তখন বলবা ভাই কোন গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগের মান বেশি এটা তো আমি জানি না, তবে আমি একটা কথা বলতে পারি, যে গ্রহের ব্যাসার্ধ এবং ঘনত্বের বর্গমূলের গুণফলের মানটা বেশি, যে গ্রহের ব্যাসার্ধ এবং ঘনত্বের বর্গমূলের মানটা বেশি, ঠিক আছে, গুণফলের মানটা বেশি, সেই গ্রহের জন্য ভাই মুক্তিবেগের মানটা বেশি। আর যে গ্রহের জন্য, যতগুলো গ্রহের কথা আপনি বলছেন, যে গ্রহের জন্য আর এবং √ρ এর গুণফলের মানটা কম, সেই গ্রহের জন্য মুক্তিবেগের মান কম। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এবার যদি আমি বলি ধরো গ্রহগুলার রো কনস্ট্যান্ট, মানে রো একই, তাহলে রো যদি একই থাকে, রো একই থাকলে তখন ভিই সমানুপাতিক আর। আর যদি আর একই থাকে, আর একই থাকলে তখন ভিই সমানুপাতিক √ρ। বুঝছো? এবার আর একটা সূত্র আছে ভাই, এইটা কখন? ভিই = √2gr। এটা কখন আর এর সাথে বর্গমূলের সমানুপাতিক? এটা কখনোই না, ঠিক আছে। ভিই সমানুপাতিক √r, এটা কখনো না, এটা কখনোই না। কেন না? দেখো যখন এই সূত্র দিয়ে কথা বলছি তখন 2gm কনস্ট্যান্ট, যখন এই সূত্রটা নিয়ে আলোচনা করছি তখন 8/3g পাই কনস্ট্যান্ট, রো আর আর হচ্ছে ভ্যারিয়েবল ছিল। বাট এইখানে দেখো, এইখানে তুমি কার সাথে সম্পর্ক বলবা? এখানে তুমি কার সাথে সম্পর্ক বলবা? দেখো আর এর সাথে সম্পর্ক বলতে চাও, জি কি কনস্ট্যান্ট? বলো, কোন নির্দিষ্ট গ্রহের জন্য জি কি কনস্ট্যান্ট? নো, নির্দিষ্ট গ্রহ হইলেও জি কনস্ট্যান্ট না, কারণ গ্রহের বিভিন্ন পয়েন্টে জি এর মান বিভিন্ন, তাই না? মেরুতে একরকম, বিষুবে একরকম, দেখছি না আমরা গত ক্লাসে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে একরকম, ভূপৃষ্ঠে খনি ভেতরে গেলে একরকম। তাহলে এই জিটা কনস্ট্যান্ট না, তাহলে জি যেহেতু কনস্ট্যান্ট, তুমি আর এর সাথে সম্পর্ক কেমনে বলবা? হ্যাঁ এটা হতো, ওকে এটা হতো, আমি বলতে পারতাম ভিই সমানুপাতিক √r। কখন? যখন জি কনস্ট্যান্ট। কিন্তু ভাই জি তো কনস্ট্যান্ট না রে, ভিন্ন ভিন্ন গ্রহ হইলেও জি আলাদা, আবার একই গ্রহের বিভিন্ন পয়েন্টেও অভিকর্ষ ত্বরণ জি এর মান আলাদা। বুঝছো? আবার বলতেছি,
ক্ষেত্র তো দুটো, ভিন্ন ভিন্ন গ্রহ আর একই গ্রহ ফিক্সড। তো ভিন্ন ভিন্ন গ্রহ হইলেও জি এর মান আলাদা, আর একই গ্রহ হইলেও বিভিন্ন পয়েন্টেও জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মান আলাদা। তাহলে এটা কখনোই কনস্ট্যান্ট না। সুতরাং জি কনস্ট্যান্ট থাকলে আর এর সাথে বর্গমূলের সমানুপাতিক হইতো, জি তো কনস্ট্যান্ট নেই রে ভাই, তাহলে আর এর সাথে বর্গমূলের সম্পর্কটা হবে না। তাহলে এই সূত্রটা কখনোই হবে না। তাহলে এইটা সুন্দর করে মাথায় রাখবা। গুড, বোঝা গেছে? তাহলে কাউকে যদি অপছন্দ হয়, বিরক্ত লাগে, তাকে কি করবা? মুক্তিবেগে ছুড়ে মারবা। পৃথিবীর জন্য মুক্তিবেগের মান কত? পৃথিবীর জন্য যদি আমরা মুক্তিবেগের মান বের করি 2gm/r, পৃথিবীর ক্ষেত্রে আমরা এই মানগুলো তো জানি, মনে করো বসাই দিলে মুক্তিবেগ পাবো 6.673 × 10⁻11, এম এর মান 6 × 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এগুলো কিন্তু মুখস্থ রাখিও, 6400 গুণ 10⁻3, ঠিক আছে? 6400 কিলোমিটার, তাহলে কিলোমিটারকে মিটার করলাম, তাহলে 2.6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, যা হবে তার রুট অ্যান্সার 11.185 আচ্ছা একবারে লিখি 11,185.64 এত মিটার পার সেকেন্ড, বুঝছো? আর কিলোমিটার পার সেকেন্ড করলে 11.185 এত কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমাদের বইতে দেখবে অ্যাপ্রক্সিমেট লেখা আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড লেখা আছে। গুড। তাহলে সেকেন্ডে চিন্তা করো, সেকেন্ডে 11.2 কিলোমিটার এই বেগে নিক্ষেপ করতে হবে, যেমন তেমন বেগ না, ঠিক আছে? এই বেগে নিক্ষেপ করলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। এবার আসো মুক্তিবেগের কনসেপ্ট গেল, এবার একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট করব, মানে ভেরি 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 দিয়ে ভরে ফেলো, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ সৃজনশীল প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এখানে একটা স্যাটেলাইট পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, স্যাটেলাইটের ভর এম। আমরা চাই স্যাটেলাইট কত বেগে, কত পর্যায়কালে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থেকে পৃথিবীর চারপাশে আবর্তন করতেছে, অর্থাৎ স্যাটেলাইটের হিসাব নিকাশের যাবতীয় সব কিছু আমরা চাই। প্রথম কথা হচ্ছে স্যাটেলাইট এখানে আবর্তিত হচ্ছে কিভাবে, কেন আবর্তিত হচ্ছে বলো? স্যাটেলাইট পৃথিবীর চারপাশে আবর্তিত হচ্ছে, এই আবর্তিত হচ্ছে কিভাবে বা কেন? আচ্ছা, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ঘুরতে গেলে কি লাগবে? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের যোগান কাউকে না কাউকে দিতে হবে, কেন্দ্রমুখী বলের যোগান কাউকে না কাউকে দিতে হবে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান অবশ্যই দরকার, এফসি। এটার কে দিবে? কে দিবে খোঁজো। পৃথিবীর ভর এম, স্যাটেলাইটের ভর ছোট হাতের এম, তো এদের মধ্যে একটা মহাকর্ষ বল আছে না? এই মহাকর্ষ বলটা এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে না, কেন্দ্রের দিকে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের যোগানদাতা। আমরা এই অধ্যায়ে পড়ার সময়, ঠিক আছে, অনেকে একটা গল্প প্রচলিত আছে, এটা জানো যে নিউটন একদিন আপেল গাছতলায় বসেছিল, হঠাৎ করে টুপ করে তার মাথায় একটা আপেল পড়ছে। আপেল পড়ার পরে সে ভাবছে কি ব্যাপার, আপেলটা কেন নিচে পড়লো, আপেলটা কেন উপরে উড়ে গেল না, এইটা নিউটনের মনে আসছিল, তাই না? আমরা গল্প যেটা জানি সেটা হচ্ছে আংশিক ভুল আংশিক ঠিক। আসলে আপেল পড়ে নাই, মানে আপেল পড়ার পরে তার চিন্তা এটা হয় নাই। আপেল গাছ ছিল এবং আপেল পড়ছিল, সত্য কথা, কিন্তু নিউটনের মনে প্রশ্ন যেটা জাগছিল সেটা হচ্ছে, আচ্ছা আপেলটা কেন মাটিতে পড়লো, চাঁদ তাহলে কেন মাটিতে পড়ে না? পৃথিবীর দেখো, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে, আপেল যখন বোটাচ্যুত হয়ে গেছে, পৃথিবী তাকে টেনে, আপেলকে টেনে ভূপৃষ্ঠে ফেলছে, তো চাঁদ তো কোনো গাছের মাথায় ঝুলানো নাই, লম্বা একটা খুঁটির মাথায় চাঁদকে ঝুলানো আছে, নেই। তাহলে চাঁদ কেন পড়ে যায় না, চাঁদ কেন শূন্যে ওইভাবে ঘুরতেছে পৃথিবীর চারপাশে? এটা ছিল নিউটনের মনে প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরটা কি জানো? তুমি জানো? জানো, এখন কিন্তু তুমি জানো। দেখো, চাঁদ ঘুরতেছে না, ঘুরতে গেলে কি লাগবে রে ভাই? কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। একটা বস্তুকে সুতায় বেঁধে তুমি ঘোরাচ্ছ সুতায় বেঁধে, বস্তু ঘুরতেছে, কেন্দ্রমুখী বলের যোগান লাগবে, ওই যে সুতার টান। দেখো বৃত্তপথের কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে, এই যে সব সময়
সুতা টেনে ধরে রাখছে সবসময়, বৃত্তের কেন্দ্রের দিকে সুতা সবসময় টেনে ধরে রাখছে, টেনে ধরে রাখে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। সুতার টান, সুতা কেটে দিব, সুতার টান থাকবে না। সুতা কেটে দিব, সুতার টান আর থাকবে না। সুতার টান যদি না থাকে তাহলে কেন্দ্রের দিকে এই যে কেন্দ্রমুখী বল এই যোগান আর দিবে না, যোগান না দিলে ঘুরবে না, তাই না? তুমি বস্তুকে বৃত্তার পথে ঘুরাও, সুতায় বেঁধে ঘুরাও, তাহলে সুতার টান কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দাও সুতা কেটে, কেন্দ্রমুখী বলের যোগান বন্ধ, তখন বস্তু স্পর্শক বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে, স্পর্শক বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে, স্পর্শক বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে। কি কথা বুঝছো? তাহলে তখন কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান তুমি আর পাবা না, বুঝলা? কেন্দ্রমুখী বলের যোগান যতক্ষণ আছে ততক্ষণ করবে। এইবার এই যে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তো চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, ঘোরার জন্য কেন্দ্রমুখী বল লাগবে না? আছে। কে এই যোগানটা দিচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান? এই যে পৃথিবী এবং চাঁদের মধ্যকার মহাকর্ষ বল। অর্থাৎ পৃথিবী যদি মানে সেন্টার হয়, পৃথিবীর চারপাশে যদি চাঁদ ঘুরে, তাহলে পৃথিবী একটা অদৃশ্য দড়ি দিয়ে চাঁদকে টেনে ধরে রাখছে, অদৃশ্য একটা দড়ি দিয়ে কেন্দ্রের দিকে এভাবে টেনে ধরে রাখছে, কেন্দ্রের দিকে অদৃশ্য একটা দড়ি দিয়ে। সেই অদৃশ্য দড়িটাই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের যোগানটা আছে বিধায় ঘুরতে পারতেছে, এই যোগানটা না থাকলে ঘুরতে পারতো না রে ভাই। ঠিক একইভাবে সূর্যের চারপাশে পৃথিবী এভাবেই ঘুরতেছে। তাহলে বুঝতে পারছো? বুঝতে পারছো? কেউ যদি চাঁদকে থামাই দেয় না, ধরো কেউ একজন এসে ধরো চাঁদকে থামাই দিল, চাঁদকে থামাই দিলে বেগ জিরো হয়ে যাবে। বেগ জিরো হয়ে গেলে কেন্দ্রমুখী বল mv²/r এটা জিরো হয়ে যাবে, কেন্দ্রমুখী বল আর লাগবে না। সুতরাং মহাকর্ষ বল আর কেন্দ্রমুখী বলকে যোগান দিবে না। তখন কি করবে জানো? মহাকর্ষ বল চাঁদকে টেনে পৃথিবী পৃষ্ঠে নিয়ে ফেলবে। ঠিক আছে? মহাকর্ষ বল চাঁদকে টেনে পৃথিবী পৃষ্ঠে নিয়ে ফেলবে। কথা বুঝলা? তাহলে এই পয়েন্টে স্থির হয়ে যদি ঘুরতে থাকে, মানে এই পয়েন্টে থেকে যদি এভাবে ঘুরতে থাকে r+h এই ব্যাসার্ধের বৃত্তপথে যদি ঘুরতে থাকে, তাহলে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যেটা লাগবে সেটার পুরো যোগানটাই কে দিয়ে দিছে? মহাকর্ষ বল যোগান দিয়ে দিছে। অনেকে ভাবতো ভাই পুরাটাই যোগান দিয়ে দিছে, পুরাটাই কি যোগান দিয়ে দিছে? উত্তর হচ্ছে হ্যাঁ, পুরাটাই যোগান দিয়ে দিছে, পুরাটাই যোগান দিয়েছে। ধরো এই পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যকার মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল Fg হচ্ছে 100, তাহলে কেন্দ্রমুখী বল FC, এই FC হচ্ছে Fg। তো কথা হচ্ছে এই Fg এর 100ই কি FC কে দিয়ে দিছে? উত্তর হচ্ছে হ্যাঁ। অনেক বলে ভাই এমন হইতে পারে না, ধরেন FC যেটা লাগবে সেই FC এখান থেকে আসতেছে, কিন্তু ধরেন দিল হচ্ছে 80, বাকি 20 রেখে দিল, হতে পারে না? যদি হইতো তাহলে কি হইতো বলো তো? যদি হইতো তাহলে কি হইতো? এই যে মহাকর্ষ বলের পকেটে আছে 100, ঘোরার জন্য পৃথিবীর চারপাশে আবর্তনের জন্য যে কেন্দ্রমুখী বল লাগবে তাকে দিল 80, তাহলে এখনো মহাকর্ষ বলের কত থাকলো বলো তো? থাকলো কত? তোমার পকেটে 100 টাকা আছে, তুমি আমার 80 টাকা দিলা, তোমার পকেটে থাকলো কত? 20 থাকলো। তাহলে এখন মহাকর্ষ বল কিন্তু 20 আছে, 20 এখনো আছে। তাহলে তখন কি হবে? কেন্দ্রমুখী বল পাচ্ছে, সুতরাং কেন্দ্রমুখী বলের জন্য এটা ঘুরবে, এটা কিন্তু ঘুরবে, কেন্দ্রমুখী বল পাচ্ছে না, ঘুরবে, কিন্তু কেন্দ্রমুখী বল পাচ্ছে আবার 20 করে 20 একক বলে টানতেছে। তাহলে কেন্দ্রমুখী বলের জন্য ঘুরবে, আর এই 20 এককের জন্য আবার পৃথিবীর দিকে আকর্ষিত হবে। তাহলে কি হবে জানো? এটা এভাবে ঘুরতে একসময় পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে, পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে। কথাটা বুঝলা? কেন? ওই যে মহাকর্ষ বলের জন্য মহাকর্ষ বল 20 আছে। তাহলে আমি যদি বলি ওই স্থানে থেকেই ঘুরবে, ওই কক্ষপথে স্থায়ী হয়ে ঘুরবে, তাহলে কি হবে? ওই কক্ষপথে স্থায়ী হয়ে যদি ঘুরে, তাহলে মহাকর্ষ বল আর এক্সিস্ট করতেছে না। তাহলে মহাকর্ষ বলটা কই গেছে? মহাকর্ষ বলটা কোথায় গেছে? কেন্দ্রমুখী বলকে দিয়ে দিছে, নে ভাই ঘোর, আমি তোকে শর্ত ত্যাগ করে কেন্দ্রমুখী বলের যোগানে সবটুকুকে দিয়ে দিলাম। বুঝতে পারছো? পুরাটাই। এবার তাহলে স্যাটেলাইট ধরো এই কক্ষপথে স্থায়ীভাবে ঘুরছে, স্থায়ীভাবে ভি বেগ নিয়ে ঘুরছে, তাহলে স্থায়ীভাবে যদি ভি বেগ নিয়ে ঘোরে, তাহলে স্যাটেলাইটের ক্ষেত্রে স্থায়ী কক্ষপথের জন্য আমরা বলতে পারি FC হবে Fg। আমরা চাই বেগ বের করতে। এবার দেখো হিসাব সহজ, কেন্দ্রমুখী বলের সূত্র mv²/r, কক্ষপথের ব্যাসার্ধ r+h, g বড় হাতের m ছোট হাতের m ডিভাইডেড বাই r+h এর স্কয়ার, m কাটাকাটি, তাহলে অর্থাৎ v √gm/r+h, v √gm/r+h।
জিএম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে ভি। যে স্যাটেলাইটের বেগ কত, স্যাটেলাইটের বেগ হচ্ছে এটা। দেখো প্রত্যেকটা সূত্রেরই দুইটা করে সূত্র আসবে, এটার আর একটা সূত্র আসবে ভি ইকুয়াল টু যেখানেই দেখবা জিএম, ঠিক আছে, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, যেখানেই দেখবা জিএম সেখানে বসাই দিবা জি আর স্কোয়ার। তাহলে জিএম এর স্থানে বসাই দিবা জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই যে আমি তোমাকে এখন সূত্র দেখাচ্ছি, তো তোমার এখন কোনো সমস্যা হবে না, সূত্র দেখাচ্ছি এখন কোনো সমস্যা হবে না, ম্যাথ করতে গিয়ে সমস্যা হবে। কি সমস্যা? আমি যখন এই সূত্র লিখে ম্যাথ করব তখন কি সমস্যা হবে? দেখো এই সূত্র লিখে যখন ম্যাথ করব, ভি রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এই জি হচ্ছে ভূপৃষ্ঠের জি, তো ভূপৃষ্ঠের জি এর মানটা আমি বসাবো, তখন তোমার পরীক্ষার হলে কি মনে হবে, আরে স্যাটেলাইট তো এই উচ্চতায়, এখানে স্যাটেলাইট, এখানে তো জি এর মান জি ড্যাশ, এখানে তো এই উচ্চতায় জি প্রাইম হওয়ার কথা, তাহলে মনে হয় ভাই কম পারে, ভাই অত ভালো পারে না, ভাই মনে হয় ভুল লিখছিল, আমি তাহলে ঠিক করে দিই এটা জি প্রাইম হবে। এই মাতবাড়িটা অনেকে করবা, এরকম মাতবাড়ি করা যাবে না। আমি তোমার একবারও বলছি যে এইখানকার জি নিয়ে এখানে বসাও, বলছি একবারও? তুমি বলো এই জি আর স্কোয়ার কেন বসাইছো রে ভাই, কেন বসাইছো? বসাইছো জিএম এর পরিবর্তে। এই জি একটা ধ্রুবক না, এম একটা ধ্রুবক না, দুটো ধ্রুবকের গুণফল একটা ধ্রুবকই হবে, দুটো ধ্রুবকের গুণফল একটা ধ্রুবক, সেইটা হিসাবে বসাইছো। বুঝতে পারছো? তোমার যদি খুবই ইচ্ছা থাকে যে ভাই এই পয়েন্টে তো জি জি প্রাইম, আমি ওই পয়েন্টের জি বসাবো, আমার আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, তুমি বসাইতে পারো, বসাও। তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই নিচে আর প্লাস এইচ বসাও, আমার কোনো আপত্তি নেই। তাহলে যদি জি প্রাইম বসাও তাহলে আর কেন আর বসাবা, এখানে আর স্কোয়ার কেন বসাবা, তখন তো আর প্লাস এইচ স্কোয়ার বসাইতে হবে। বোঝা গেছে? আমার আপত্তি নাই, তুমি জি প্রাইম বসাও। তাহলে জি প্রাইম বসাইলে আর প্লাস এইচ স্কোয়ার বসাইতে হবে। জি প্রাইম, এখানে জি প্রাইম, জি এর মান কমে যাবে, আর প্লাস এইচ এর মান বেড়ে যাবে, গুণফল একই থাকবে। যদি এটা করো আমার কোনো আপত্তি নেই। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা মানেই এইটারে ভাই, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা এই পয়েন্টে জি প্রাইমের সূত্র কি? সূত্র হচ্ছে জি প্রাইম হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। দেখো খাতায় লেখা আছে কত ক্লাস, জি প্রাইম ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার, আবার ইন্টু আর প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। কাটো এটারে, কাটো, কি পড়ে থাকলো? রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ পড়ে থাকলো, এটা এটা আসলো এটা, অথবা 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 দেখো, ঠিক আছে, সূত্রের খেলারে ভাই। জি প্রাইম, এই জি প্রাইম হচ্ছে আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি না, দেখো খাতায় লেখা আছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান নির্ণয় সূত্র, ইন্টু আর প্লাস এইচ তার স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। কাটে, এই যে আর প্লাস এইচ এর স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার কেটে যায়, কি থাকে? জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তার রুট থাকে না, একই জিনিস। ঠিক আছে, সূত্রগুলা প্যাচ লেগে যায়, সব এক লাগে? এক লাগবে না। দেখো আমি আগে করাই, তারপর দেখো কোনো কিছু এক লাগবে না, আগে সূত্রগুলো ভালো করে বুঝতে হবে, ডেরিভেশন। তাহলে বেগ ভি গেল, এবার আসো পর্যায়কাল। পর্যায়কাল আমরা টি চাই, পর্যায়কাল টি ইকুয়াল টু কত, এটা চাই। আচ্ছা আমরা জানি না ভি ইকুয়াল টু ওমেগা, এটা তো জানি না। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগা তার কৌণিক বেগ। ওমেগা কেন লিখলাম? কারণ ওমেগার মধ্যে টি লুকানো আছে, ওমেগার মধ্যে টি লুকানো আছে। ভি ইকুয়াল টু ওমেগা 2 পাই বাই টি, আর এর জায়গায় আর প্লাস এইচ। তাহলে অতএব টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ভি ইন্টু আর প্লাস এইচ, টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ভি ইন্টু আর প্লাস এইচ। এইটা হচ্ছে বেগের একটা সূত্র, সরি পর্যায়কালের একটা সূত্র। কিন্তু কথা হচ্ছে এই সূত্রটা যদি তুমি মাথায় রাখো, আমার কোনো আপত্তি নেই, মাথায় তুমি রাখতেই পারো, বাট এই সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে তোমার দুই ধাপে করতে হবে। আগে তোমার এই যে ভিটা বের করা লাগবে এই সূত্র দিয়ে, ভিটা বের করার পরে ভি এর মানটা বসাবা, দেন টি বের করবা। এখন তুমি যদি মনে করো না ভাই আমি একবারে করি, তাহলে যে কাজটা করতে পারো তুমি, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ভি, বসাও এখান থেকে, এই যে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, আর প্লাস এইচ। তাহলে টি ইকুয়াল টু 2 পাই নিচে রুট ওভার জিএম, ওকে, রুট ওভার আর প্লাস এইচ, সেটা যদি এই পাশে যায় তাহলে অলরেডি একটা আর প্লাস এইচ আছে, তার তো 1, আর এইটা আর প্লাস এইচ হাফ, তাহলে 1 প্লাস হাফ মানে 3/2, একবারে লিখে দিই, তাই না? বড় হয়েছে না, আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হচ্ছে টি এর একটা সূত্র।
এখন আমি কি বলছিলাম, প্রত্যেকটা সূত্র দুটো দুটো করে আসবে। তাহলে এর একটা ডুপ্লিকেট সূত্র বলো, টি ইকুয়াল টু 2 পাই, যেখানেই দেখবা জিএম সেখানেই চোখ বন্ধ করে বসাই দিবা জি আর স্কোয়ার। ঠিক আছে, আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। বুঝতে পারছো? শোনো এবার, অনেকে বলতে ভাই এটা খাটাবো না এটা খাটাবো, কখন কোনটা খাটায় ম্যাথ করবো? এটা হচ্ছে তোমার কোশ্চেন বুঝে অ্যান্সার। তোমার যদি পৃথিবীর ভর বলে দেওয়া থাকবে বা গ্রহের ভর বলে দেওয়া থাকে তাহলে এটা খাটো। আর যদি গ্রহের ভর না বলে দিয়ে ভূপৃষ্ঠের জি এর মানটা বলে দেয় তাহলে এটা খাটো। এই অধ্যায়ের ম্যাথ করার একটা নিয়ম আছে। ঠিক আছে, এই অধ্যায়ের ম্যাথ করার একটা নিয়ম আছে। ম্যাথ করার নিয়মটা কি? যে যে তথ্য দেওয়া থাকবে চেষ্টা করতে হবে সেই তথ্য কাজে লাগিয়ে ম্যাথ করার। ঠিক আছে, নিতান্তই আমরা মুখস্থ ডাটা, মুখস্থ মান নিতান্তই কিছু দেওয়া না থাকলে তখন ব্যবহার করব। কিন্তু যদি তথ্য দেওয়া থাকে চেষ্টা করবো ওই তথ্যগুলো কাজে লাগানোর। এখন যদি ভূপৃষ্ঠের জি দেওয়া থাকে তাহলে এটা, তখন আর এটা খাটাবো না। অথবা যদি ভর দেওয়া থাকে তাহলে এটা খাটাবো, তখন আর এটা খাটাবো না। মানে আন্দাজে মুখস্থ কোনো মান ধরে নিয়ে কাজ করব না। একজন বলছে আর প্লাস এইচ কেন? আরে ভাই, ভি ইকুয়াল টু ওমেগা আর বোঝো, আর কি কক্ষপথের ব্যাসার্ধ। তো কক্ষপথের ব্যাসার্ধ দেখো তো, কক্ষপথের ব্যাসার্ধটা কি? এই যে কক্ষপথের ব্যাসার্ধটা কত? ছোট হাতের আর কত? আর প্লাস এইচ, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এইবার আসো উচ্চতা বের করতে চাই। ভাই উচ্চতা বের হয়ে গেছে, উচ্চতা বের হয়ে গেছে। এখানে এই সূত্রই উচ্চতার সূত্র। টি এর মান জানা থাকলে এইচ এর মানটা বের করে নিবা, এটাই উচ্চতার সূত্র। দেখো টি ইকুয়াল টু জি এম, টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জি এম আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। ভাই বর্গ করো তো, বর্গ করো। বর্গ করলে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার জি এম আর প্লাস এইচ এর কিউব। আমাদের টার্গেট এইচ বের করা। তাহলে আর প্লাস এইচ কিউবটাকে নিয়ে আগে, আর প্লাস এইচ কিউব জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, এবার আর প্লাস এইচ তার কিউব, আর প্লাস এইচ জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3। তাহলে অতএব এইচ ইকুয়াল টু জি এম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই হচ্ছে উচ্চতা নির্ণয়ের সূত্র। বুঝলা? দুটো করে সূত্র আসবে, তাহলে আরেকটা সূত্র কি হবে? এইচ ইকুয়াল টু জি এম এর জায়গায় জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। কেউ যদি বলো ভাই দুটো করে সূত্র মনে রাখা লাগবে, অনেক কষ্ট, তারে ধৈর্য মারবো। এটা মনে রাখলে এটা মনে রাখার কোনো দরকার আছে? যেখানে দেখবা জিএম সেখানে চোখ বন্ধ করে বসা দিবা জি আর স্কোয়ার। ঠিক আছে, এগুলা মনে কিভাবে রাখবা? এভাবে ধরে মনে রেখে দিবা, শেষ। ঠিক আছে, এভাবে ধরে মনে রেখে দিবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইচ নির্ণয়ের সূত্র হয়ে গেল। আচ্ছা, কেপলারের সূত্র মনে আছে তোমাদের? অলরেডি জানো আমরা কেপলারের সূত্র পড়ে ফেলছি। ঠিক আছে, কেপলারের সূত্র অলরেডি আমরা পড়ে ফেলছি। তো কিভাবে কেপলারের সূত্র পড়ে ফেলছি এটা আমি একটু পরে বলতেছি। ঠিক আছে, কেপলারের সূত্র কিভাবে পড়ে ফেলছি এটা একটু পরে আমরা বলতেছি। তাহলে উচ্চতা গেল। হ্যাঁ, এবার আসো শক্তি নির্ণয় করবো। স্যাটেলাইটের শক্তি নাও, হেডিং লিখো, স্যাটেলাইটের শক্তি নির্ণয়। স্যাটেলাইটের শক্তি নির্ণয়। ধরো একটু পানি খেয়েছি। স্যাটেলাইটের শক্তি দুটো শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি। পৃথিবী তার ব্যাসার্ধ আর ভর এম, এই উচ্চতায় এই যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ভর এম। আসো প্রথমে বিভব শক্তিটা বের করি। বিভব শক্তি ইপি,
বিভব শক্তি হচ্ছে এই পয়েন্টের বিভব ইন্টু ভর এম, স্যাটেলাইটের ভর এম। তাহলে ওই পয়েন্টের বিভব কত? বিভব হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব আর প্লাস এইচ, তার সাথে ভর এম গুণ। তাহলে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে ইপি, এটা হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে ইপি, এটা হচ্ছে বিভব শক্তি। বুঝলা? ওই যে সূত্র দুটো দুটো করে, তাহলে বিভব শক্তির আরেকটা সূত্র ইপি ইকুয়াল টু মাইনাস জি এম এর জায়গায় জি আর স্কোয়ার এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। গতিশক্তি, গতিশক্তি আছে? বলো, গতিশক্তি আছে? অবশ্যই আছে, কারণ বেগ আছে, বেগ ভি, তাহলে তো গতিশক্তি অবশ্যই থাকবে। তাহলে গতিশক্তি, গতিশক্তি, এই গতিশক্তি হচ্ছে ইকে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি বেগ, এই যে ভি বেগ, এই বেগ রুট ওভার, এই যে এখানে আছে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, ঠিক আছে? রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে গতিশক্তি ইকে কাইনেটিক এনার্জি। হয়ে গেল। দেখো সুন্দর ফরম্যাট কিন্তু একই রকম আসছে, এটার ফরম্যাট মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, আর এটা প্লাস জি এম এম বাই 2 আর প্লাস এইচ। তাহলে এর আরও একটা সূত্র লিখে ফেলি, কাইনেটিক এনার্জি ইকে যেখানে দেখবা জিএম, তাহলে জি আর স্কোয়ার এম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। বুঝছো? তাহলে এটা হচ্ছে গতিশক্তি। এবার এই গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে হবে মোট শক্তি। গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে হবে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ইপি, ইপি এটা মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, ইকে জি এম এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে? -1 প্লাস হাফ, -1 প্লাস হাফ করো, ক্যালকুলেটর করো, -1 প্লাস হাফ করো, তাহলে মাইনাস হাফ জি এম এম ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। এই বুঝতে পারছো? জি এম এম আর প্লাস এইচ কমন যায়, -1 প্লাস হাফ পড়ে থাকে মাইনাস হাফ, তাহলে এটা হচ্ছে টোটাল শক্তির সূত্র। তো টোটাল শক্তিরও আর একটা সূত্র আসবে, মাইনাস জি আর স্কোয়ার এম ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র। বলো বুঝলা কিনা? বলো বুঝলা কিনা? এবার শোনো, দেখো যে ভাই গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি, তো মনে রাখা তো চারটিখানি কথা না রে ভাই। তুমি মনে রাখবা কেন ভাই? তুমি কেন মনে রাখবা? তুমি তো মনে রাখবা না, মুখস্থ করলে তো ভুলে যাবা, তুমি তো মুখস্থ করবা না। কেমনে যে ভাই তাহলে মনে রাখবো কেমনে? দেখো খুবই সহজ, বিভব শক্তির সূত্র মুখস্থ রাখা লাগে। বিভব হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, তার সাথে ভর গুণ দিলে বিভব, শেষ। এর কতক্ষণ লাগবে? মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, আর হবে আর প্লাস এইচ, তার সাথে ভর গুণ বিভব, বিভব শক্তি। গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, আর বিয়ের সূত্র মুখস্থ রাখতেছো না, সেটা বসাই দিলেই তো গতিশক্তি হয়ে গেল। কতক্ষণ লাগলো? ঠিক আছে? আর এই দুইটা যোগ করে দিলেই তো মোট শক্তি। ঠিক আছে? তারপরেও যদি কেউ মনে করো যে ভাই মুখস্থ রাখবো, তাহলে বিভব শক্তি মুখস্থ রাখার দরকার নেই, গতিশক্তি মুখস্থ রাখার দরকার নেই, তুমি মোট শক্তিটা মুখস্থ রাখবা। আর একটা কথা মাথায় রাখবা, মাইনাস হাফ। মোট শক্তি মুখস্থ রাখবা, আর একটা কথা মাথায় রাখবা, মাইনাস হাফ, -1/2 1/2 মাইনাস হাফ আর জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে মোট শক্তিটা মুখস্থ রাখবা। আর দুটো বাংলা কথা মাথায় রাখবা, দেখো খুবই বাংলা, মানে গুরুত্বপূর্ণ কথা, এমসিকিউর জন্য খুব কাজে লাগবে। সেটা হচ্ছে মোট শক্তি যদি তুমি মাথায় রাখো, তাহলে বিভব শক্তি, গতিশক্তি মাথায় রাখার দরকার নেই, কারণ বিভব শক্তি হবে মোট শক্তির দ্বিগুণ। বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ। এবার বিশ্বাস হয় কিনা দেখো, মোট শক্তি এটা না, এটা 2 দিয়ে গুণ করো, গুণ করো 2 দিয়ে, 2 2 কাটাকাটি, দেখো এটা চলে আসে কিনা, আসছে? তাহলে বিভব শক্তি হচ্ছে মোট শক্তির দ্বিগুণ। এটা এই বাংলা কথাটা মাথায় রাখবা। আর একটা কথা মাথায় রাখবা, গতিশক্তি মুখস্থ তো করবা না, গতিশক্তি মুখস্থ করবা না, এটা মাথায় রাখবা, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে হবে এটা কি মোট শক্তি না, গতিশক্তি হবে মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। এবার তুমি মিলাই দেখো, গতিশক্তি
মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। গতিশক্তি মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। বলো, এটা হচ্ছে মোট শক্তি। গতিশক্তি মোট শক্তির সমান, দেখো gmm/2r+h। গতিশক্তি মোট শক্তির সমান কিন্তু ধনাত্মক। কি বোঝা গেছে ভাইয়া? এম কই? এম ভাই হোয়াই? কেন? কি কেন? কি কেন এরকম? কেন এরকম? তো হিসাব করে দেখতে পাচ্ছ না? দেখো তো, এটার মান যা, এটার মানও তাই না, কিন্তু এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক। আর এর 2 দিয়ে গুণ করো, 2 2 কেটে গিয়ে এটা। তাহলে তুমি এই শর্টকাটটা মাথায় রাখবা, ঠিক আছে? এম কি ভাই? এম ভর। এই এম ভর, ঠিক আছে? বড় এম হচ্ছে গ্রহের ভর, ছোট এম স্যাটেলাইটের ভর, ঠিক আছে? বড় এম গ্রহের ভর, ছোট এম স্যাটেলাইটের ভর। ওকে, ঠিক আছে? এম ওকে, ঠিক আছে। এইবার আসো, এই এই যে দুইটা বাংলা কথা মাথায় রাখবা, শর্টকাটে অনেক সময় এমসিকিউর অ্যান্সার দিতে পারবা। এইবার আসো, এখানে একটা গ্রাফ আঁকবো। গ্রাফে এটা হচ্ছে দূরত্ব হবে, এই যে দূরত্বটা r+h, এটা নিব এখানে। আর ওয়াই অক্ষে নিব এনার্জি, শক্তি, ঠিক আছে? ওয়াই অক্ষে নিব এনার্জি, শক্তি। তাহলে এনার্জি ই ভার্সেস দূরত্ব r+h এর গ্রাফ। আসো দেখো, খুব ভালো করে খেয়াল করো। দেখো, গতিশক্তি ইকে হাফ, ঠিক আছে? হাফ, সামনে কত? হাফ, পজিটিভ। gmm ধ্রুবক, r+h এর সাথে ব্যস্তানুপাতিক, r+h এর সাথে ব্যস্তানুপাতিক, বুঝছো? তাহলে গতিশক্তি ধরো এটা হচ্ছে হাফ, ঠিক আছে? এখান থেকে শুরু হবে গতিশক্তি। দূরত্ব, এই যে r+h হচ্ছে দূরত্ব, তাহলে r+h এর সাথে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক এইভাবে যাবে। তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকে। ওকে, এইবার আসো বিভব শক্তি। দেখো বিভব শক্তি, সরি বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে -1, r+h এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু মানটা কি? মাইনাস। তাহলে সেটা কি এখান থেকে হবে? সেটা কি এখান থেকে হবে? নো, এটা তো প্লাস থেকে হলো। r+h এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু মানটা -1। এটা যদি +½ হয়, দেখো এটা হাফ, তাই না? গতিশক্তির জন্য 1/2, হাফ। বিভব শক্তি -1, r+h এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে উপরে হবে না নিচে হবে? নিচে হবে। তাহলে এটা ধরো -½ এটা হচ্ছে তার দ্বিগুণ 1, তাহলে এখান থেকে যাবে এই, এটা হচ্ছে ইপি, বুঝলা? এই দুইটা যোগ করে মোট শক্তি এটা। তাহলে মোট শক্তির গ্রাফটা হচ্ছে -½ r+h এর সাথে ব্যস্তানুপাতিক। মোট শক্তি হচ্ছে -½ মানে এখানে এটা -½ এবং r+h এর সাথে ব্যস্তানুপাতিক, তার মানে এইভাবে যাবে, বুঝলা? তাহলে এটা হবে মোট শক্তি ই। আচ্ছা, যে কোনো পয়েন্টে বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করলে মোট শক্তি হবে। দেখো -1 +½ যোগ করলে -½ হবে। দেখো আমি তোমার মিলাই দিই, যে কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টটা খেয়াল করো। এই পয়েন্টে দেখো এইটুকু যতটুকু পজিটিভ, ঠিক আছে? এইটা তার দ্বিগুণ নেগেটিভ না? এইটা ইপি তার দ্বিগুণ নেগেটিভ না? এটা দ্বিগুণ নেগেটিভ, এটা যতটুকু পজিটিভ দ্বিগুণ নেগেটিভ। তাহলে এখন এইটা আর এইটা যদি আমি যোগ করি, এইটা আর এইটা আমি যদি যোগ করি, তাহলে যোগ করলে টোটাল এনার্জি আমি পাবো এইটুকু টোটাল এনার্জি পাবো। তাহলে এটা হচ্ছে ইকে, আর এই যে দ্বিগুণ এটা হচ্ছে -ইপি, ঠিক আছে? যোগ করলে এইটুকু হচ্ছে -ই, ঠিক আছে? টোটাল এনার্জি, ঠিক আছে? মাইনাস দেওয়ার দরকার নাই, এখানে ইপি দিয়ে রাখি। এইটুকু হচ্ছে ইপি, এটা যোগ করলে এইটুকু পাবো টোটাল এনার্জি ই। আই বুঝলা? বুঝছো? তো এই গ্রাফটা মাথায় রাখিও, গ্রাফটা কিন্তু কাজে লাগবে। তাহলে স্যাটেলাইটের হিসাব নিকাশও হলো, আমাদের হলো, ঠিক আছে? ওকে, এইবার চলো মোটামুটি আমরা ম্যাথ করার জন্য রেডি, ঠিক আছে? ম্যাথ করার জন্য রেডি। আমাদের একটু কেপলারের সূত্র আছে, তো ওটা আমরা লাস্টের দিকে দেখব। তো বাদ বাকি সব হয়ে গেছে। কেপলারের সূত্র সহজ, ওটা আমরা দেখতেছি, যখন ম্যাথ করবো ওটা তখন দেখে ফেলবো, বাট সব কিছু হয়ে গেছে। এবার আমরা একেবারে ম্যাথ করার জন্য রেডি। তাহলে চলো কৃত্রিম উপগ্রহ থেকে একটা ম্যাথ করা শুরু করি। এটা হচ্ছে কোনো একটা গ্রহ, যে গ্রহের ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। আমি জানি না গ্রহটা কি,
এই গ্রহের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আর এর মানটা বলে দেওয়া আছে 6400 কিলোমিটার। এখান থেকে 800 কিলোমিটার উচ্চতায় একটা স্যাটেলাইট আছে। এই যে স্যাটেলাইটটা, তার ভর m 200 কেজি দেওয়া আছে। কোশ্চেন নম্বর 1, স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। কোশ্চেন নম্বর 2, স্যাটেলাইটটি আরো 200 কিলোমিটার দূরে সরালে, আরো 200 কিলোমিটার দূরে সরালে পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা? পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কি না? ঠিক আছে। আর 3 নম্বর বলতেছে স্যাটেলাইটটি দ্বারা লাইভ ক্রিকেট ম্যাচ সম্প্রচার, লাইভ ক্রিকেট ম্যাচ সম্প্রচার সম্ভব কিনা? সম্ভব কি না? 4 নম্বর, স্যাটেলাইটটিকে উচ্চতার কি পরিবর্তন ঘটালে, উচ্চতার কি পরিবর্তন ঘটালে তা ভূস্থির উপগ্রহ হবে, তা ভূস্থির স্যাটেলাইট হবে। ঠিক আছে। মানে ম্যাথ এমনভাবে করব যেন একটা ম্যাথ করলে দুনিয়ার সব করা হয়ে যায়। ঠিক আছে। দাদা ইপি ক্যান নেগেটিভ হয়? ইপি তো ভাই নেগেটিভ, বিভব নেগেটিভ না? বিভব তো নেগেটিভ, আর বিভব থেকেই তো বিভব শক্তি, তো এটা তো নেগেটিভ হবেই পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে। ঠিক আছে, ডেরিভেশন করে এটা তো নেগেটিভ আসেই, বুঝলা? এবার আসো, চলো 1 নম্বর কোশ্চেন কি বলছে, স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। ঠিক আছে, তো কি কি নির্ণয় করা যায়? আলাদা করে বলি নাই, বেগ, পর্যায়কাল, উচ্চতা তো দেওয়াই আছে, উচ্চতা নির্ণয় করতে বলতেছে না। বেগ, পর্যায়কাল, তারপরে কৌণিক বেগ, তারপরে কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, অনেক কিছু। তাহলে দেখি হিসাব করা যায় কিনা। তাহলে আসো প্রথমে বেগ বের করব। বেগ ভি, ভি ইকুয়াল টু রুট ওভার কোন সূত্র খাটাবো? জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। নো, এটা খাটানোর চেষ্টা করবো না। কেন? কারণ আমার জি এর মান তো দেওয়া নেই। তুমি যদি মনে করো ভাই এটা খাটাবো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি করবে জানো? জি ইকুয়াল টু আগে জি এর মানটা বের করে নিবা। কেন ভাই? 9.8 যে জানি। হয়তো তুমি এই তথ্যের জন্য 9.8 জানো, কিন্তু এই 6 এর জায়গায় যদি 5 হয় তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তখন কিন্তু আর পৃথিবী নেই। পৃথিবীর ভর 6 × 10⁻²৪। ওখানে যদি 5 হয়ে যায় তাহলে কিন্তু আর জি এর মান 9.8 হবে না। তুমি তখন 9.8 ধরে করে দিয়ে আসলা, তাহলে তো ভুল হয়ে গেল। তাহলে জি এর মানটা বের করে নিবা, সেটা হচ্ছে gm/r²। মান বসে দিবা, জি এর মান, এম এর মান, এম এর মান এই যে দেওয়া আছে, আর এর মান বসাবা, জি এর মান নিবা, দেন জি এর মানটা এখানে বসায় ম্যাথ করবো। আমার কোনো আপত্তি নেই, করতে পারো, বাট কি দরকার রে ভাই? তাহলে বেগ বের করতে বলছে, দেওয়া আছে কি এম, ওকে, তাহলে আমি তো সূত্র জানি, √gm/r+h। ঠিক আছে, সূত্র মুখস্থ হয়েছে, দেখবা ম্যাথ করতে করতে সূত্র মুখস্থ হয়ে গেছে। √gm/r+h 6.673 × 10⁻11, এম এর মান 6 × 10⁻24 কেজি, ডিভাইডেড বাই r+h 6400 কিলোমিটার, 6400 গুণ 10⁻3, 800 গুণ 10⁻3, 800 গুণ 10⁻3। তাহলে বাকি হিসাব করবে কে? ক্যালকুলেটর। সুন্দর করে ক্যালকুলেটরে তুলে ফেলবা। 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6400 ডিভাইডেড বাই 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 প্লাস আবার 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে মান পাচ্ছি 74557.099 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্যাটেলাইটের বেগ। ঠিক আছে, এটা কিলোমিটারে আনতে পারো। কিলোমিটারে আনলে এর 1000 দিয়ে ভাগ দিবা, 7.457 এত কিলোমিটার পার সেকেন্ড।
এটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা বেগ গেল, পর্যায়কাল টি, টি ইকুয়াল টু 2 পাই নিচে √GM ইন্টু R প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। তাহলে 2 পাই √GM 6.673 ইন্টু 10⁻⁻11। সূত্রই হচ্ছে সব কিছু, সূত্র মুখস্থ করবা, সুন্দর করে বারবার বারবার লিখবা, ঠিক আছে। টি ইকুয়াল টু 2 পাই √GM R প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, 2 পাই √GM R প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, সুন্দর করে মুখস্থ করে ফেলবা। 6 ইন্টু 10⁻24, 6400 গুণ 10⁻3, 800 গুণ 10⁻3, তার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে আসো দেখি 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই √GM 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11। অনেকেই করে এই অধ্যায়ের ম্যাথ করতে গিয়ে ম্যাক্সিমাম যে ভুল সেটা হচ্ছে ক্যালকুলেটর চাপতে পারে না। ক্যালকুলেটর যদি চাপতে না পারো, বুঝলা, মাথার উপরে একটা বাড়ি দিব। এই বয়সে এসে যদি ক্যালকুলেটর ঠিকঠাকভাবে চাপতে না পারো, 3/2, ঠিক আছে। এবার দেখো পাইছি 6066.57 সেকেন্ড, এটা সেকেন্ডে। এর যদি 3600 দিয়ে ভাগ দাও তাহলে ঘন্টায় চলে আসবে। ভাগ 3600, দেখি কত আসে, 1.68, হ্যাঁ 1.685 আওয়ার, এত আওয়ার, এটা হচ্ছে ঘন্টা। তাহলে পর্যায়কাল টিটাও বের করে ফেললাম, বোঝা গেছে। আর কি কি হিসাব করা যায়, চলো এই পৃষ্ঠায় যাই। আর কি কি হিসাব করা যায় এগুলো আমি ম্যাক্সিমাম আর সব কিছু হিসাব করে দিব না। ধরো ধরো বললো কৌণিক বেগ ওমেগা বের করো, কৌণিক বেগ। তুমি একটা কথা মাথায় রাখবা, তোমার যদি পর্যায়কাল টি বের করা হয়ে যায় আর বেগ ভি বের করা যায়, দুনিয়ার সব কিছু বের করা হয়ে গেছে। কৌণিক বেগ যদি বের করতে বলে ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওই টি এর মান দিয়ে বসাই দিবা, দিলে হয়ে যাবে, এসে এককটা বসাবা আর কি। অথবা ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তো ভি এর মান হচ্ছে স্যাটেলাইটের বেগ ভি, আর আর এর মান হচ্ছে আর প্লাস এইচ। তো তুমি বেগের মান পাইছো না, এই যে এখানে বেগের মান বের করছো না, এই বেগের মানটা নিবা, বেগের মানটা নিবা, তাকে আর প্লাস এইচ দিয়ে ভাগ দিবা, ওমেগা চলে আসবে, ওমেগার একক হবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগ গেল। ধরো রৈখিক ভরবেগ চাইছে, শুধু ভরবেগ বললেও কিন্তু আমরা রৈখিক ভরবেগ বুঝি, রৈখিক ভরবেগ বা শুধু ভরবেগ, শুধু ভরবেগ এটা বললেও কিন্তু আমরা রৈখিক ভরবেগ বুঝি। পি ইকুয়াল টু এম ভি, কঠিন, বিশাল কঠিন, পারবো না এটা বের করতে। এম তার সাথে ভি, ভি বের করছো না, তার সাথে এম গুণ করে দিবা, এম এর মান 200, এই যে এম এর মান 200, ঠিক আছে। এম এই যে √GM বাই আর প্লাস এইচ, দরকার এখানে মানও বসা দিতে পারো। তারপরে ধরো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল, কৌণিক ভরবেগ এল বের করতে বললো, এল ইকুয়াল টু, পারবে না, এল ইকুয়াল টু এম ভি আর, মনে পড়ে এম ভি আর। তাহলে এম এর মান, ভি এর মান তো বের করছো, বসাবা, আর এর জায়গা হবে আর প্লাস এইচ, কক্ষপথের ব্যাসার্ধ, সব মানগুলো বসাই দিবা, কৌণিক ভরবেগটা পেয়ে যাবা। তারপরে যদি বলে কেন্দ্রমুখী ত্বরণ বের করো, কেন্দ্রমুখী ত্বরণ, কোনো কিছু মুখস্থ করবা না, কেন্দ্রমুখী ত্বরণ যদি বের করতে বলে, ওকে, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি বের করছো, আর এর জায়গা বসাবা আর প্লাস এইচ, কেন্দ্রমুখী ত্বরণ। তারপরে যদি বলে কেন্দ্রমুখী বল বের করো, কেন্দ্রমুখী বল মানেই তো মহাকর্ষ বল, কারণ কেন্দ্রমুখী বলের যোগানটা কোত্থেকে দিচ্ছে, কেন্দ্রমুখী বল এই যোগানটা কোত্থেকে আসতেছে, মহাকর্ষ বল থেকে। তো মহাকর্ষ বল ডিরেক্ট বের করে দিতে পারো, অথবা এটাও খাটাইতে পারো, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর এর জায়গা আর প্লাস এইচ, ঠিক আছে। দেন এখান থেকে মানগুলা বের করবা, হয়ে যাবে। পারবা না, আমরা সব ম্যাথ করেই ফেলছি বলতে গেলে, ঠিক আছে, সব ম্যাথ আমরা করেই ফেলছি বলতে গেলে। পড়ো 2 নম্বরটা পড়ো। স্যাটেলাইটটি আরও 200 কিলোমিটার সরানো হলে, আরও 200 কিলোমিটার দূরে সরানো হলে পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে রে ভাই, পর্যায়কালের পরিবর্তন অবশ্যই হবে। স্যাটেলাইটটিকে আরও 200 কিলোমিটার দূরে সরানো মানে 800 কিলোমিটারের সাথে আরও 200 কিলোমিটার, 1000 কিলোমিটার। এইচের মান হবে, এইচের মান হবে 1000 কিলোমিটার। তাহলে সেই ক্ষেত্রে পর্যায়কালের কোনো পরিবর্তন হবে কিনা? হবে, পর্যায়কালের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? টি ইকুয়াল টু 2 পাই √GM আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। ভাই চোখেই তো দেখা যাচ্ছে, আগে এইচের মান ছিল, আগে এইচের মান ছিল 800, এখন এইচের মান হবে, নতুন করে এইচের মান হবে 800 প্লাস আরও 200 গুণ 10⁻3। তাহলে টি এর পরিবর্তন হবে না? অবশ্যই টি এর পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ,
পরিবর্তন হবে, পরিবর্তন হবে। বুঝলা কিনা? বুঝছো কিনা? এবার একটা কথা বলি, সুন্দর করে মাথায় ঢুকাও। তুমি জানো কোনো একটা স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পর্যায়কালে আবর্তিত হয়। অর্থাৎ এইচ যদি ফিক্সড থাকে, তার জন্য এইচ যদি ফিক্সড হয়, এইচ ফিক্সড হলে কক্ষপথ নির্দিষ্ট, ঠিক আছে? কক্ষপথের ব্যাসার্ধ কত? আর প্লাস এইচ। তাহলে কক্ষপথ নির্দিষ্ট হবে এবং ওই নির্দিষ্ট কক্ষপথে বেগ ভি ও পর্যায়কাল টি ফিক্সড, পর্যায়কাল টি নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট থাকবে। তাহলে নির্দিষ্ট থাকবে, বোঝা গেল? এবার কথা হচ্ছে ভাই বুঝি নাই, আসলেই বুঝো নাই। ভি ইকুয়াল টু একটা জিনিস দেখো, ভি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ। দেখো জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। এইচ চেঞ্জ হলে ভি চেঞ্জ হয়ে যাবে, বুঝলা? এইচ চেঞ্জ করলে ভি চেঞ্জ হয়ে যাবে। কোনো একটা স্যাটেলাইট একটা নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে, এই যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটটা এই কক্ষপথে, এখানে বেগ ভি, এখানে বেগ ভি, ঠিক আছে? ওই কক্ষপথে, ওই নির্দিষ্ট কক্ষপথে বেগের মান ভি ফিক্স থাকবে। কেন? জিএম আর কনস্ট্যান্ট, এইচ চেঞ্জ হলে ভি চেঞ্জ হয়ে যাবে। তোমাকে যদি বলি আমি এই স্যাটেলাইটটাকে এই কক্ষপথে রাখবো, ভালো করে প্রশ্ন শোনো, স্যাটেলাইটটা এই কক্ষপথে থাকবে, আমি চাই বেগ 50% বাড়াইতে, আমি চাই বেগ 50% বাড়াইতে, এই কক্ষপথে রেখে বেগ 50% বাড়াবো। ইজ ইট পসিবল? বলো, ইজ ইট পসিবল? নো, পসিবল হবে না। কেন? কারণ এইচ একই রেখে বেগ ভি কোনোভাবে বাড়ানো সম্ভব না, এইচ চেঞ্জ করলে ভি বাড়ানো সম্ভব। বুঝতে পারছো? ঠিক একইভাবে টি এর ক্ষেত্রেও তাই। টি ইকুয়াল টু, দেখো টি এর সূত্রটা দেখো, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার জিএম আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। তাহলে 2 পাই কনস্ট্যান্ট, জিএম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এইচ চেঞ্জ হলে টিও চেঞ্জ হবে। তাহলে একটা নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট এইচ এর জন্য ভিও ফিক্সড, টিও ফিক্সড। এইচ চেঞ্জ করলে ভিও চেঞ্জ হবে, টিও চেঞ্জ হবে। ওকে, বোঝা গেছে? তাহলে এরপর একটা কি ছিল, স্যাটেলাইটটা দ্বারা লাইভ ক্রিকেট খেলা সরাসরি সম্প্রচার করা যাবে কিনা। ধরো স্যাটেলাইটে ক্যামেরা আছে, আমরা এই যে গুগল ম্যাপের ফুটেজগুলো দেখি না, এগুলো কি স্যাটেলাইট ফুটেজ। তো স্যাটেলাইটে ধরো একটা ক্যামেরা ফিক্সড করা আছে, আমরা ওই ক্যামেরার সাহায্যে, বেশ শক্তিশালী ক্যামেরা, ওই ক্যামেরার সাহায্যে ফুটেজ কালেক্ট করে মনে করো লাইভ খেলা সম্প্রচার করব। তাহলে লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য স্যাটেলাইটটাকে ভূস্থির স্যাটেলাইট হইতে হবে। ভূস্থির মানে পৃথিবীর সাপেক্ষে তাকে যেন স্থির বলে মনে হয়। ধরো মিরপুর স্টেডিয়ামের খেলা হবে, তাহলে আমি ক্যামেরাটাকে মিরপুর স্টেডিয়ামের সোজাসুজি তাক করে রাখছি, স্যাটেলাইটের ক্যামেরাটাকে। ধরো এই যে স্যাটেলাইট, ধরো এখানে মিরপুর স্টেডিয়াম, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, এই স্যাটেলাইটের এই যে মিরপুর স্টেডিয়ামের সোজাসুজি তাক করা আছে। এখন পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবীর ঘূর্ণন নিজ অক্ষে আহ্নিক গতি হচ্ছে 24 ঘন্টা। পৃথিবীর ঘূর্ণনের সাথে যদি এর ঘূর্ণনটা সেম না থাকে, এর কৌণিক বেগ, ঘূর্ণন বেগ বা পর্যায়কাল যদি সেম না থাকে, তাহলে কি হবে? মিরপুর স্টেডিয়ামে খেলা হইতেছে, স্যাটেলাইট ঘুরে চলে গেছে একটু পরে ইন্ডিয়ার উপর, তারপরে একটু পরে ধরো মায়ানমারের উপর, তারপরে একটু পরে ধরো সিঙ্গাপুর, মালয়েশিয়ার উপর, এইভাবে চলে গেছে। তাহলে তখন কি হলো? মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতেছিলাম, তো দেখতে দেখতে দেখবা ক্যামেরা উধাও, ফুটেজ অন্য জায়গায় দেখাচ্ছে। তো লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হওয়ার জন্য পৃথিবী যে পর্যায়কালে আবর্তিত হচ্ছে, পৃথিবী যে কৌণিক বেগে আবর্তিত হচ্ছে, স্যাটেলাইটটাকে সেই কৌণিক বেগে আবর্তিত হতে হবে। তাহলে পৃথিবীর সাপেক্ষে সবসময় স্যাটেলাইটটাকে এক জায়গায় মনে হবে, অর্থাৎ ভূস্থির বলে মনে হবে। তাহলে ভূস্থির স্যাটেলাইটের জন্য পর্যায়কাল 24 ঘন্টা হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 24 ঘন্টা বের করে দেখব। তা আমরা অলরেডি এটার অ্যান্সার করে ফেলছি। বলো টি এর মান কত বের করছো? এটাই অ্যান্সার, টি বের করবে, এটাই অ্যান্সার। টি এর মান কত বের করছো? 1.685 আওয়ার, 1.685 আওয়ার বের করছো না? ঠিক আছে, এখানেই করি 3 নম্বর। টি এর মান আমরা বের করছি 1.685 আওয়ার, এটা বের করছি, হিসাব করছি। এটা কি 24 ঘন্টা? না, 24 ঘন্টা না। তাহলে ভূস্থির উপগ্রহ হবে না, তাহলে ভূস্থির উপগ্রহ না। পৃথিবী একবার যখন ঘুরবে, পৃথিবীর তা আবর্তনকাল 24 ঘন্টা, দেখি ও কয়বার ঘুরে আসে। পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা, তাহলে পৃথিবী একবার ঘুরবে 24 ঘন্টা, তাহলে 24 ভাগ 1.685,
এই স্যাটেলাইট ঘুরে আসবে প্রায় 24 বার, সরি 14 বার, 14 বার পৃথিবীর চারপাশে ঘুরে আসবে। মানে খেলা তুমি 14 বার দেখতে পারবা, ঠিক আছে, 14 বার খেলা দেখতে পারবা, বুঝলা? তাহলে ভূস্থির উপগ্রহ হইলেই তা দিয়ে লাইভ অনুষ্ঠান, লাইভ খেলা সরাসরি সম্প্রচার করা যাবে, ঠিক আছে, না হলে যাবে না। এবার তারপর আর কি বলছে, তারপর এটা কি বলছে, স্যাটেলাইটটি কি উচ্চতার কি পরিবর্তন ঘটালে তা ভূস্থির উপগ্রহ হবে। আচ্ছা, এটা কি ভূস্থির উপগ্রহ? উত্তর হচ্ছে না। তাহলে ভূস্থির উপগ্রহ বানাইতে গেলে কি করতে হবে? উচ্চতার চেঞ্জ করতে হবে। টি যদি 24 ঘন্টা লাগে তাহলে এইচটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখি তো স্যাটেলাইটটাকে নিচে নামাইতে হবে নাকি আরো উপরে উঠাইতে হবে, দেখি। তাহলে ভূস্থির উপগ্রহ হতে হলে, ভূস্থির হতে হলে টি হইতে হবে 24 ঘন্টা, 24 আওয়ার। তাহলে টি ইকুয়াল টু 2 পাই √GM আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। আসো মান বসাই, ঠিক আছে, বসাই এখান থেকে এইচ বের করি। অথবা অনেকে বলতে ভাই এত কষ্ট করে এইচের সূত্র শিখলাম, ওটা দিয়ে কি করবো না? করতে পারো, ঠিক আছে, করতে পারো, যেহেতু এইচই লাগবে এবার। তাহলে এইচ ইকুয়াল টু কি ছিল? GM/T² ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। তাহলে জি এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, টি হচ্ছে 24 ঘন্টা। তাহলে 24 গুণ 3600, 24 গুণ 3600 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। আর এর মান 6400 কিলোমিটার। তাহলে 6400 গুণ 10 টু দি পাওয়ার 3, তাহলে দেখি কত আসলো। 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11, 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24, তারপরে 24 গুণ 3600 তার স্কোয়ার, নিচে 4 ইন্টু 3.1416 তার স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। ওরে বাপরে, বিশাল মান। 35903798.43 মিটার, এটা মিটার, ভাগ 1000, কিলোমিটার বানাইলে 35,000 সামথিং আসবে। হ্যাঁ, 35,903, 35,903 বা প্রায় 36,000, 79.79 কিলোমিটার। তাহলে আমাদের প্রশ্ন করছিল উচ্চতার কি পরিবর্তন, স্যাটেলাইটটিকে উচ্চতার কি পরিবর্তন ঘটালে। তাহলে উচ্চতা নতুন করে এইটা বানাইতে হবে, এই যে উচ্চতা লাগবে এইটা, বা আরো 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 কতটুকু উপরে উঠাইতে হবে। এটা থেকে 800 বাদ দিয়ে দিব, 800 কিলোমিটার বাদ দিয়ে দিব। তাহলে আরো এত কিলোমিটার উপরে সরানো লাগবে, উপরে উঠাতে হবে, বুঝতে পেরেছ? আরো এতটুকু উপরে উঠাইতে হবে। রিফাত ঘুম এসে পড়েছে। কোন রিফাত? রিফাত কেন ঘুম এসে পড়েছে? যাও চোখে মুখে পানি দিয়ে আসো। সেহরির টাইম পর্যন্ত আজকে ক্লাস চলবে, আজকের ক্লাস চলবে সেহরির টাইম পর্যন্ত। একবারে ক্লাস শেষ করে সেহরি খাই ঘুম, বুঝতে পেরেছ? একবারে ক্লাস শেষ করে সেহরি খেয়ে ঘুম। ওকে, গুড। এবার কোশ্চেন কি শেষ ছিল? কোশ্চেন শেষ ছিল না, কোশ্চেন আরও আছে, ঠিক আছে, কিন্তু ওখানে লেখার জায়গা ছিল না। এবার এটারই ধরো উদ্দীপকটা আরেকবার একটু মনে করাই তোমার, পরে এবার ভুলে যাবা। এইচের মান 800 কিলোমিটার ছিল, আর এখানে এটার ভর ছিল m200 কেজি, ঠিক আছে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, আর আর এর মান 6400 কিলোমিটার। একই উদ্দীপক কিন্তু ওখানে জায়গা ছিল না বলে এখানে এবার লিখতেছি। তাহলে 4 নম্বর। এবার 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে স্যাটেলাইটটির কাক্ষিক শক্তি কত? কাক্ষিক শক্তি মানে কক্ষপথের শক্তি কত, ঠিক আছে। আর 6 নম্বর,
স্যাটেলাইটটি মহাশূন্যে বিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? স্যাটেলাইটটি মহাশূন্যে বিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে। আর কতটুকু শক্তি বাড়ালে, শক্তি যোগান দিলে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ঠিক আছে। বা বেগ কতটুকু বাড়ালে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, মহাশূন্যে বিলীন হবে। প্রথমটা তো সহজ, স্যাটেলাইটের কাক্ষিক শক্তি কত, এটা তো খুবই সহজ। কাক্ষিক শক্তি, টোটাল শক্তি কি সূত্র মাথায় রাখতে বলছিলাম? -12, তাহলে -GMM ডিভাইডেড বাই হাফ, মানে 2R+H বাই মান বসাই দিবা, তাহলে কাক্ষিক শক্তি। তাহলে -6.673 ইন্টু 10⁻11, 6 ইন্টু 10⁻24, m কত? 200, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 আর 6.673 ইন্টু 10⁻11 প্লাস H 800 কিলোমিটার, 800 গুণ 10⁻3। তাহলে দেখি চলো কত পাওয়া যায়। -6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ইন্টু 200 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট 6.673, এই ছি, তাই না? তো ছি করে ফেলেছি। 6400 গুণ 10⁻3, কি করেছে এটা? সরি 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 প্লাস 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে মান হচ্ছে, দেখো এটা আসছে কিনা, -5, মাইনাস তো অবশ্যই আসবে কারণ সে ক্ষেত্রে আবদ্ধ। দেখো স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরতেছে, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ, এই কারণে শক্তি মাইনাস, তাই আসছে। গুণ 10⁻9 এত জুল আসছে এটা, হ্যাঁ আসছে। এবার বলছে স্যাটেলাইটটি মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। না রে ভাই, ঘুরতেছে না, মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এটা দেখাবো কেমনে? ঠিক আছে, কিভাবে দেখাবো? এটা দুইভাবে দেখানো যায়। এক খুবই সহজভাবে গতানুগতিক যে ওয়েতে মুক্তিবেগ দিয়ে, আর একটা হচ্ছে খুব স্পেশাল একটা কনসেপ্ট দিয়ে। বলো তো দেখি কি? আগে আসো মুক্তিবেগ দিয়ে দেখাই। আমরা কি করব, ওই পয়েন্টে দেখো স্যাটেলাইট ওই পয়েন্টে আছে, ওই পয়েন্টে স্যাটেলাইটের মুক্তিবেগ বের করব। স্যাটেলাইটটি মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে আমরা ওই পয়েন্টে স্যাটেলাইটের অবস্থানে মুক্তিবেগ বের করব। VE √2gm/r হবে না, হবে r+h, 2gm/r+h, কারণ ওই পয়েন্টে। তাহলে এখান থেকে এবার মুক্তিবেগের মানটা বের করি। 6.673 ইন্টু 10⁻11, 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, ঠিক আছে। এই কে রে এত নক দিচ্ছে কেন? 2 ইন্টু 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24। দেখো হিসাব নিকাশ ঠিক আছে কিনা, হিসাব নিকাশ দেখিও। বয়স বেড়ে গেছে, হিসাব নিকাশ ঠিক নাও থাকতে পারে, চোখে কম দেখতেছি, চুল পড়ে যাইতেছে, হইল কিছু এটা। তাহলে কত আসছে দেখো, আসছে 10.54
5.93 এত কিলোমিটার, সরি এত কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, এত কিলোমিটার পার সেকেন্ড এটা আসছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে স্যাটেলাইটের অবস্থানে, স্যাটেলাইটের ওই অবস্থানে স্যাটেলাইটের মুক্তিবেগ, ঠিক আছে, ওই অবস্থানে মুক্তিবেগ, যে এই বেগ পাইলে সে দৌড় দিত, মহাশূন্যে বিলীন হয়ে যেত। কিন্তু স্যাটেলাইটের বেগ, স্যাটেলাইটের বেগ তুমি যেটা বের করছো, ওই যে 1 নম্বরে বেগ বের করছিলাম, স্যাটেলাইটের বেগ, চলো চলো 1 নম্বরে বের করছিলাম, এই যে 7.457, 7.457, 7.457 এত কিলোমিটার পার সেকেন্ড এটা বের করছিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে স্যাটেলাইটের বেগ, স্যাটেলাইটের এটা হচ্ছে মুক্তিবেগ। এইবার তুমি কি দেখাবা, দেখাবা দেখো বেগের মান মুক্তিবেগের তুলনায় কম, তাহলে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, উত্তর হচ্ছে না, সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই, বুঝলা। এইটা এইটা একটা ভাবে দেখানো যায়। যে ভাই আর কোনো উপায় কি আছে দেখানোর? হ্যাঁ আর একটা উপায় আছে, বলো তো দেখি কি উপায়। ঠিক আছে, পরীক্ষায় আমি যদি বলি বোর্ড পরীক্ষায় কোনটা করবা, এটাই আমি সাজেস্ট করব, কারণ সব জায়গায় এটাই করা, ঠিক আছে, সব জায়গায় এটাই ধরো করা, তো এই কারণে বোর্ড পরীক্ষায় আমি সাজেস্ট করব এটাই করতে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আর একটা কিভাবে করা যায়, মানে বুদ্ধি খাটাও। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, শক্তি ঋণাত্মক কনসেপ্ট, ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, শক্তি ঋণাত্মক কনসেপ্ট। এবার আসো দেখো, অর অর বাট এটা কিন্তু করতে যাবা না, কারণ কোন একটা টিচারের কাছে খাতা পড়ছে, ধরো সলভ শিটে এটা আছে, এর করলা, এটা যেহেতু বইতে নাই কাটিয়ে দিতে পারে। তো শক্তি ঋণাত্মক কনসেপ্ট তুমি দেখাবা যে এই যে কাক্ষিক শক্তি একটু আগে বের করলা, যে দেখো স্যাটেলাইটের কাক্ষিক শক্তি কি আসছে, কাক্ষিক শক্তি ই, এই যে বের করছো -GMM ডিভাইডেড বাই R+H, মানও বের করা লাগে না, এটা কি আসছে ঋণাত্মক। তো ঋণাত্মক মানে কি, ক্ষেত্রে আবদ্ধ, ঋণাত্মক মানে ক্ষেত্রে আবদ্ধ, তাহলে মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে এখনো থাকবে, মুক্ত হবে না, বুঝতে পারছো, মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে থাকবে, মুক্ত হবে না, তাহলে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে এটা ভাবিয়ে দেখানো যায়। এবার বলছে তাহলে বিলীন করতে চাই, আর কতটুকু শক্তি যোগান দিলে বিলীন হয়ে যাবে, আর কতটুকু শক্তি যোগান দিলে বিলীন হয়ে যাবে। কি হলো এটা, জায়গা স্বল্পতা হয়ে গেল যে, এখন এখন কি হবে, এখন কি হবে, দেখো একটু জায়গা স্বল্পতা হয়ে গেছে, এই কারণে একটু ছোট করি, একটু ছোট করি, তারপর বুঝছো, এটা ধরো বুঝছো তো, বুঝলেই হবে, জায়গা স্বল্প হয়ে গেছে, তো আমি যে এখানে স্লাইড নিয়ে ফেলছি, প্রশ্ন নিয়ে ফেলছি, বুঝি নাই, তো যাই হোক সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এবার দেখো জায়গা খালি হয়ে গেছে, জায়গা অনেক খালি করে ফেলছি, আরো খালি করে ফেলি, আরো খালি করে ফেলি জায়গা। ওকে, এবার আসো, এবার আমাদের বলছে আর কতটুকু শক্তি যোগান দিলে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আসো, শক্তি যোগান দিব যেন মহাশূন্যে বিলীন হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এটাকেই বলে এডিটিং, একটা এডিটিং এর ক্লাস নিব, ঠিক আছে। দেখছো কত সুন্দর এডিটিং করলাম, কত জায়গা খালি করে ফেললাম। আর কতটুকু শক্তি যোগান দিলে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, তাহলে তুমি দেখো বেগ তার ভি আছে, তার বেগ আছে কত ভি, তাহলে এই স্যাটেলাইটের গতিশক্তি যেটা আছে, যেটা এক্সিস্ট করে গতিশক্তি, গতিশক্তি ই কে, এটা হচ্ছে 12 mv², এটা গতিশক্তি আছে।
কি গতিশক্তি কত হলে বিলীন হয়ে যাবে? তাহলে গতিশক্তি যেটা হবে, এটা ধরো কে ইনিশিয়াল, কে ফাইনাল, গতিশক্তি যদি হাফ এম ভিই মুক্তি বেগের সমান হয় তাহলে বিলীন হয়ে যাবে। আমাদের বলছে আর কতটুকু শক্তি যোগান দিতে হবে। তাহলে তাকাও, তার স্যাটেলাইটের বেগ ভি, তাহলে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। কি হলে বিলীন হয়ে যাবে? বেগ যদি মুক্তি বেগ হয় তাহলে বিলীন হয়ে যাবে। তাহলে মুক্তি বেগ হলে তখন গতিশক্তি এটা। এবার তুমি বলো মুক্তি বেগ পাওয়াইতে গেলে কি পরিমাণ শক্তি যোগান দিতে হবে বলো? তুমি বলো মুক্তি বেগ পাওয়াইতে গেলে কি পরিমাণ শক্তি যোগান দিতে হবে? মুক্তি বেগ অর্জন করাইতে হলে কি পরিমাণ শক্তি যোগান দিতে হবে বলো? কিভাবে বের করব? কিভাবে বের করব বলো? কিভাবে? এইটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে ডেল ই কে যে কতটুকু শক্তি যোগান দিতে হবে, ডেল ই, সেটা হচ্ছে হাফ এম ভিই স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এবার তুমি মানগুলা নিয়ে বসাই দিতে পারো, মানগুলা নিয়ে বসাই দিতে পারো। এই ক্লাস কি বেঁধে যাচ্ছে নাকি একটু একটু? কি ব্যাপার? ওই ব্যাপারে তো বেঁধে যাচ্ছে একটু একটু, একটু একটু বেঁধে যাচ্ছে। ওকে 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 আচ্ছা, সমস্যা হচ্ছে। ওকে দেখো, হাফ এম ভিই স্কোয়ার মাইনাস হাফ এম বি স্কোয়ার, মান দুটা বসাই দিবা। মান দুটা বসাই দিলেই কাজ হয়ে যাবে। কি ক্লিয়ার? মান দুটা বসাই দিবা, বসাই দিলেই কাজ হয়ে যাবে। অথবা দেখো আমি একটু হিসাব করে দেখাই, হাফ এম ভিই স্কোয়ার, তাহলে রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস হাফ এম ভি রুট ওভার জিএম আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে কি দাঁড়াইলো দেখো তো, এখানে স্কোয়ার রুট কেটে 2gm বাই আর প্লাস এইচ, 2 2 কাটাকাটি, তাহলে gmm বাই আর প্লাস এইচ, gmm বাই আর প্লাস এইচ মাইনাস 2 2 কাটাকাটি, 2 2 কাটাকাটি, না সরি 2 তো কাটবে না, এখানে 2 কাটবে কই, 2ই তো নাই। তাহলে gmm বাই 2 আর প্লাস এইচ দিয়ে বিয়োগ করো, 1 থেকে হাফ বিয়োগ করো, হাফ gmm 2 আর প্লাস এইচ। এবার মানগুলো বসাই দাও, বসাই দিলে কাজ হয়ে যাবে। মানগুলো বসাই দাও, বসাই দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইটা একভাবে। অর দেখো, অর এই যে স্যাটেলাইটটা, তাকে আমি মহাশূন্যে বিলীন করে দিতে চাই, এটাই আমার টার্গেট, মহাশূন্যে বিলীন করে দিতে চাই। ক্লাস একটু হ্যাং হচ্ছে বুঝলাম। তাহলে দেখো স্যাটেলাইটটা যখন এই পয়েন্টে আসে তখন তার শক্তি, টোটাল শক্তি, মোট শক্তি কাক্ষিক শক্তি ই ইকুয়াল টু মাইনাস gmm ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। শক্তি ঋণাত্মক কনসেপ্ট দিয়ে বুঝাও তারে আমি মুক্ত করে দিতে চাই, শক্তি ঋণাত্মক কনসেপ্ট দিয়ে বুঝাও তারে আমি মুক্ত করে দিতে চাই। কেমনে? ঠিক আছে, আজকে ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে, ফেসবুক ঠিক আছে মনে হয়। এই যে আমি বুঝতে পারতেছি, আমি ধরো নড়তেছি কিন্তু আমি দাঁড়ায় যাচ্ছি, মাঝে মাঝে থমকে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও দেখি, প্রবলেম সলভ করতেছি, এই ম্যাথটা শেষ করি। অর মোট শক্তি ই ইকুয়াল টু মাইনাস gmm ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ। মোট শক্তি মাইনাস gmm ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ, এটা হচ্ছে মোট শক্তি। তাহলে শক্তিটা কি? ঋণাত্মক। শক্তিটা ঋণাত্মক, নেগেটিভ। কি করলে তারে মুক্ত করে দিতে পারবো বলো? কি করলে তারে মুক্ত করে দিতে পারবো বলো? বলো কি করলে তারে মুক্ত করে দিতে পারবো? ব্রেকআপ মারবো ধরা। তাহলে এই যে শক্তিটুকু, এই শক্তিটুকুর সমপরিমাণ ধনাত্মক শক্তি তারে দিতে হবে। তাহলে শক্তি আছে এইটা মাইনাস gmm ডিভাইডেড বাই 2 আর প্লাস এইচ আছে। আমরা শক্তি দিব, এই যে শক্তি দিব ডেল ই দিব, দিলে যেন মুক্ত হয়, মুক্ত হলে যেন শূন্য হয়। তাহলে অতএব ডেল ই এটা সমান সমান দেখো gmm ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। দেখো একই জিনিসই আসছে, দেখো একই জিনিসই আসছে, বুঝলা?
এবার বলছে বেগ কতটুকু বাড়ালে মহাশূন্যে বিলীন হবে, বেগ কতটুকু বাড়ালে মহাশূন্যে বিলীন হবে। ভাই বেগ √2 গুণ বাড়ালে, √2 গুণ বাড়ালে, ঠিক আছে। বেগ আছে ভি, এটা হচ্ছে স্যাটেলাইটের বেগ ভি, √gm/r+h, ঠিক আছে। স্যাটেলাইটের বেগ ভি √gm/r+h। মুক্তিবেগ ওই পয়েন্টে মুক্তিবেগ 2gm/r+h। তাহলে বেগ কতটুকু বাড়াইতে হবে, দেখি কতটুকু বাড়াইতে হবে, যে মুক্তিবেগ এই বেগের কতটুকু হয়। তাহলে ভাগ দাও VE/v, VE/v, √gm/r+h, √gm/r+h কাটাকাটি, পড়ে থাকলো কি √2। তাহলে মুক্তিবেগটা হচ্ছে বর্তমানে যে বেগ আছে তার কত গুণ, √2 গুণ। বর্তমানে যে বেগ আছে তার কত গুণ, √2 গুণ। √2 মানে 1.4142 ভি। তাহলে বেগ এত গুণ বাড়াতে হবে, এত গুণ বাড়ানো মানে কত পার্সেন্ট বাড়ানো বলো তো, 1.4142 ভি মানে ভি প্লাস 0.4142 ভি না, ভি প্লাস দেখো 1 ভি, একের সাথে এটা যোগ হলে 1.4142 ভি হয়। তাহলে এত ভি মানে 1 প্লাস 0.4142 ভি। এবার 0.4142 ভি মানে, এবার 0.4142 ভি মানে 0.4142 ভি মানে 41.42% অফ ভি, ঠিক আছে। ভি প্লাস ভি এর এত পার্সেন্ট, তাহলে কতটুকু বাড়াইতে হবে, এই যে ভি এর এত পার্সেন্ট বাড়াইতে হবে, বেগ কতটুকু বৃদ্ধি করলে, যে ভি এর এত পার্সেন্ট বাড়াইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার দাদা? ভাই আবার বুঝাই দেন। দেখো ভাই আমাদের কি বলছে লাস্টের কোশ্চেনটা দেখো, বেগ কতটুকু বাড়ালে মহাশূন্যে বিলীন হবে। তো মহাশূন্যে বিলীন হওয়ার জন্য মুক্তি বেগ লাগবে। তাহলে বেগ হচ্ছে এই যে বেগ হচ্ছে ভি = √gm/r+h, এটা আছে। আর মুক্তিবেগ ভিই হচ্ছে √2gm/r+h, এটা হচ্ছে মুক্তিবেগ। এখন তাহলে মুক্তিবেগ আর বেগ ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কত হলো, √2। তাহলে ভিই হচ্ছে √2v, তাহলে ভি এর কত গুণ, √2 গুণ। ভি এর √2 গুণ, তাহলে বর্তমানে বেগ যা আছে ভি যেটা তার √2 গুণ হবে, তাহলে 1.4142 ভি, ঠিক আছে। এবার 1কে রেখে দাও, 4142 একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বানাও, তাহলে বাড়াইতে হবে বর্তমানে যে বেগ আছে তার 41.42% বাড়াইতে হবে, ঠিক আছে। আমি দেখি একটু কেটে দিয়ে নতুন করে একটু আসি, দেখি ফেসবুকের কি অবস্থা। ফেসবুকে কি ঠিক আছে? ফেসবুকে তো ঠিক আছে, ফেসবুকে তো একেবারে ঠিক আছে। তাহলে একটা কাজ করি, তোমাদের একটুখানি ব্রেক দিই, ব্রেক দিয়ে আসি। ফেসবুকেও ল্যাগ করতেছে, আচ্ছা। ওকে, তাহলে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার আসতেছি, হ্যাঁ। তাহলে 5 মিনিটের একটা ব্রেক দিই।